আজ আমরা পরিবেশন করছি বিখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত প্রেমের কাহিনী চুয়াচন্দন। একদিন গ্রীষ্মের শেষ ভাগে সূর্য মধ্যাকাশে আরোহণ করতে তখনও ৩-৪ দণ্ড বাকি আছে। এমন সময় নবদ্বীপের স্নানঘাটে এক কৌতুকপ্রদ অভিনয় চলছিল। ভাগীরথীর পূর্বতটে নবদ্বীপ, স্নানের ঘাটও অতি বিস্তৃত। এক গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে। ঘাটের সারি সারি পৈঠাগুলো যেমন উত্তর দক্ষিণে বহুদূর পর্যন্ত প্রসারিত, তেমনি প্রত্যেকটা পৈঠা প্রায় সেকালের সাধারণ রাজপথের মতো চওড়া। গ্রীষ্মের প্রখরতায় জল শুকিয়ে প্রায় সব পৈঠাই বাহির হয়ে পড়েছে। দু এক ধাপ নামিলেই নদীর কাদা পায়ে ঠেকে। স্নানের ঘাট যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাঁধানো খেয়াঘাট আরম্ভ। সেখানে খেয়ার নৌকো, জেলে ডিঙি, ২-১টা হাজারমণি মহাজনী ভর বাঁধা আছে। নৌকাগুলির ভিতরে দৈনিক রন্ধন কার্য চলছে। ছই ভেদ করে মৃদু মৃদু ধূম উত্থিত হয়েছে। বহুজনাকীর্ণ স্নানঘাটে ব্যস্ততার অন্ত নেই। আজ কৃষ্ণ চতুর্দশী। ঘাটের জনতাকে সমগ্রভাবে দর্শন করলে মনে হয় মণ্ডিত শীর্ষ উপবীতধারী ব্রাহ্মণ ও প্রৌঢ় বৃদ্ধ নারীর সংখ্যাই বেশি। ছেলে ছোকরার দলও নেহাত কম নয়। তারা সাঁতার কাটছে, জল তোলপাড় করছে। নারীদের স্নানের জন্য কোনো পৃথক ব্যবস্থা নেই। যে যেখানে পাচ্ছে সেখানেই স্নান করছে। তরুণী বধূরা ঘোমটায় মুখ ঢেকে টুপটুপ ডুব দিচ্ছে। পর্দা প্রথা বলে কিছু নেই বটে, তবু অবগুণ্ঠন দ্বারা শালীনতা রক্ষার একটা চেষ্টা আছে। যদিও সে চেষ্টা তনু সংলগ্ন সিক্ত বস্ত্রে বিশেষ মর্যাদা পাচ্ছে না। সেকালে বাঙালি মেয়েদের দেহলাবণ্য গোপন করবার সংস্কার বড় বেশি প্রবল ছিল না। গৃহস্থ কন্যাদের কাচুলি পরিবার রীতিও প্রচলিত হয়নি। যে যুগের কথা বলছি তা আজ থেকে ৪ শতাব্দীরও অধিক কাল হলো। সম্ভবত আমাদের ঊর্ধ্বতন পঞ্চদশ পুরুষ সে সময় জীবিত ছিলেন। তখন বাংলার ঘোর দুর্দিন যাচ্ছিল। রাজশক্তি পাঠানের হাতে। ধর্ম সমাজের বন্ধন বহু যুগের অবহেলায় গলিত রজ্জু বন্ধনের ন্যায় খসে পড়েছে। দেশও যেমন অরাজক, সমাজও তেমনই বহুরাজক। কেউই কাহারও শাসন মানে না। মৃত বৌদ্ধ ধর্মের সব নির্গলিত তন্ত্রবাদের সহিত শাক্ত শৈব মতবাদ মিশ্রিত হয়ে যে বীভৎস বামাচার উত্থিত হয়েছে, তাই আকণ্ঠ পান করে বাঙালি অধ্যবত্ততায় অধঃপথের পানে স্খলিত পদে অগ্রসর হয়ে চলেছে। সহজিয়া সাধনার নামে যে উচ্ছৃঙ্খল অনাচার চলছে, তার কোনো নিষেধ নেই। কে কাকে নিষেধ করবে? যারা শক্তিমান তারাই উচ্ছৃঙ্খলতায় অগ্রবর্তী। মাতৃকা সাধন পঞ্চমকার উদ্দাম নিত্রে আসর দখল করে আছে। প্রকৃত মনুষ্যত্বের চর্চা দেশ থেকে যেন উঠে গেছে। তখনও স্মার্ত রঘুনন্দন আচারকে ধর্মের নিগূঢ় বন্ধনে বেঁধে সমাজের শোধন সংস্কার আরম্ভ করেননি। কানভট্ট রঘুনাথ মিথিলা জয় করে ফিরিয়েছেন বটে, কিন্তু নবদ্বীপে সরস্বতীর পীঠ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। নদের নিমাই তখনও ব্যাকরণের টুলে ছাত্র পড়াচ্ছেন ও নানা প্রকার ছেলে মানুষই করছেন। তখনও সেই হরিচরণ শ্রুত প্রেমের বন্যা আসে নাই। বাঙালির ক্লেদ কলুষিত চিত্তের বহু শতাব্দী সঞ্চিত মলামাটি সেই পুত প্রবাহে ধুয়েও যায়নি। 1426 শতাব্দীর প্রারম্ভে এক কৃষ্ণ চতুর্দশীর পূর্বাহ্নে বাংলার কেন্দ্র নবদ্বীপের ঘাটে কি হয়েছিল তাই নিয়ে এই গল্পের শুরু। ঘাটে যে সকলেই স্নান করিতেছে তা নয়। এক পাশে সারি সারি নাপিত বসে গেছে। বহু ভট্টাচার্য গোসাই গলা বাড়িয়ে খড়ি হচ্ছেন। বুরুজের গোলাকৃতি চাতালে একদল উলঙ্গপ্রায় পণ্ডিত দেহে সবেগে তেল মাখতে মাখতে ততোধিক বেগে তর্ক করছেন। বাসুদেব সার্বভৌম মিথিলা থেকে সর্ববিদ্যার পারঙ্গম হয়ে ফিরে আসবার পর থেকে নবদ্বীপে বিদ্যাচর্চার সূত্রপাত হয়েছিল, কিন্তু বিদ্যা তখনও হৃদয়ে আসন স্থাপন করেনি। তাই বাঙালি পণ্ডিতের মুখের দাপট কিছু বেশি ছিল। শাস্ত্রীয় তর্ক অনেক সময় আছড়া কামড়িতে পরিসমাপ্তি লাভ করত। তেল মসৃণ পণ্ডিতদের তর্কও ন্যায়শাস্ত্রের সীমানা ছাড়িয়ে অরাজকতার দেশে প্রবেশ করবার উপক্রম করেছিল। একজন অতি গৌরকান্তি যুবা, বয়স 20 বছরের বেশি নয়, তর্ক বাঁধিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে তাদের বিতণ্ডা শুনছিল ও মাঝে মধ্যে হেসে ফেলছিল। তার ঈষদরুণ আয়ত চোখ হতে যেন তীক্ষ্ণ বুদ্ধি, পাণ্ডিত্যের অভিমান ও কৌতুক একসঙ্গে ঝরে পড়ছিল।
জলের কিনারায় বসে কেউ কেউ গায়ে ঝামা ঘষেছিল, নারীরা বস্ত্রাবরণের মধ্যে খারো তৈল দিয়ে গা মার্জনা করেছিল। কয়েকজন বর্ষিয়ান ব্রাহ্মণ আবক্ষ জলে নেমে পূর্ব মুখ থেকে আহ্নিক করেছিলেন। এই সময় দক্ষিণ দিকে গঙ্গার বাঁকের উপর দুখানি বড় সামুদ্রিক নৌকা পালের ভরে উজান ঠেলে ধীরে ধীরে নবদ্বীপের ঘাটের দিকে এগিয়ে আসছিল। অধিকাংশ স্নানার্থীর দৃষ্টি সেই দিকেই আটকে ছিল। সমুদ্রযাত্রী বাণিজ্য তরীদের দেশে ফিরবার সময় উপস্থিত হয়েছে। প্রতি সপ্তাহেই দু একটি করে আসছিল। ক্রমে নৌকা দুটি খেয়ারঘাটে গিয়ে ভিড়িল। মধুকর ডিঙার ছাদের উপর একজন যুবা দাঁড়িয়ে পরম আগ্রহের সঙ্গে ঘাটের দৃশ্য দেখতেছিল। পাল নামাবার সঙ্গে সঙ্গে সেও তীরে অবতরণ করে ছাদ থেকে নেমে গেল। বড় নৌকা ঘাটের নিকট দিয়ে যাওয়ার ফলে জল ঢেউ উঠে ঘাটে আঘাত করিতে আরম্ভ করছিল। অনেক ছেলে ছোকরা কোমরে গামছা বেঁধে ঢেউ খাইবার জন্য জলে নেমে গেছিল। ঢেউয়ের মধ্যে বহু সন্তরণকারী বালকের হস্তপদ সঞ্চালনে ঘাট আলোড়িত হয়ে উঠেছিল। হঠাৎ তীর হইতে একটা গেল 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 রব উঠিল। যে গৌরকান্তি যুবাটি এতক্ষণ দাঁড়িয়ে তর্করত পণ্ডিতদের রঙ্গ দেখেছিল, সে দুই লাফে জলের কিনারায় এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কয়েকজন সমস্বরে উত্তর দিল, কানা গোসাই এতক্ষণ জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্নিক করতেছিলেন, হঠাৎ তাকে দেখা যাইতেছে না। ভাবে বলা মানুষ হয়তো নৌকার ঢেউ লেগে তলিয়ে গেছেন। যুবা কোমরে গামছা বাঁধতে বাঁধতে শুনছিল। আদেশের স্বরে বলল, তোমরা কেউ জলে নেমো না, তাহলে গন্ডগোল হবে, আমি দেখছি। বলে সে জলে ঝাঁপিয়ে পড়ল। গ্রীষ্মকালে ঘাটে স্নান করা ভাবে ভোলা মানুষদের পক্ষে সর্বদা নিরাপদ নয়, কারণ জলের মধ্যে দুই ধাপ সিঁড়ি নেমেই শেষ হয়েছে, তারপর কাদা। এখানে বুক পর্যন্ত জলে বেশ যাওয়া যায়, কিন্তু আর এক পা অগ্রসর হলেই একেবারে ডুব জল। যুবক জলে ঝাঁপ দিয়ে কয়েক হাত সাঁতার কেটে গেল, তারপর অথই জলে গিয়ে ডুব দিল। কিছুক্ষণ তার আর কোনো চিহ্ন নাই। ঘাটের ধারে কাতার দিয়ে লোক দাঁড়িয়ে দেখছে। সকলের মুখেই উদ্বেগ ও আশঙ্কার ছায়া। কয়েকজন প্রৌঢ়া স্ত্রীলোক ক্রন্দন করুণ সুরে হা হতাশ করিতে করিতে আর কাঁদতে লাগলো। 50 গুণিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে যুবকের মাথা জলের উপর জেগে উঠল। সকলে হর্ষধ্বনি করিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার নীরব হলো। যুবক নিমজ্জিত ব্যক্তিকে খুঁজিয়া পায়নি। সে বার কয়েক সুদীর্ঘ নিঃশ্বাস টেনে আবার ডুব দিল। এবারও সমধিককাল ডুবে থেকে সে আবার উঠল। একবার সজোরে মস্তক নাড়িয়ে এক হাতে সাঁতার কেটে তীরের দিকে অগ্রসর হলো। সকলে সচিৎকারে প্রশ্ন করিল, পেয়েছ? পেয়েছে? পেয়েছ? যুবক হাঁপাইতে হাঁপাইতে বলল, বলতে পারি না, তবে এক মুঠো টিকি পেয়েছি। যুবক যখন তীরে এসে উঠে দাঁড়ালো, তখন সকলে বিস্মিত হয়ে দেখল তাহার বামের মুষ্টিতে একগুচ্ছ পরিপুষ্ট শিখা দৃঢ়ভাবে ধরা আছে এবং নিমজ্জিত পণ্ডিতের দেহ সমেত মুন্ড উক্ত শিখার সহিত সংলগ্ন হয়ে আছে। কিছুক্ষণ শুশ্রূষার পর পণ্ডিতের চৈতন্য হইল। তিনি কিছু জল পান করেছিলেন, তাহা উৎক্ষিপ্ত হবার পর চক্ষু মেলিয়া চাইলেন। যুবক সহাস্য কণ্ঠে জিজ্ঞাসা করিল, শিরোমণি মশাই, বলুন দেখি, বেঁচে আছেন না মরে গেছেন? আপনার নব্য ন্যায়শাস্ত্র কি বলে? শিরোমণি এক চোখ দ্বারা কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে থেকে ক্ষীণ কণ্ঠে বলল, নিপাতনে সিদ্ধ ডুবে গিয়েছিলাম না, তুমি বাঁচালে। যুবককে শিরোমণি মহাশয় নিপাতনে সিদ্ধ বলে ডাকতেন। একটু ব্যাকরণের খোঁচাও ছিল। কূটতর্কে অপরাজেয় শক্তির জন্য সমাদর মিশ্রিত স্নেহও ছিল। নিপাতনে সিদ্ধ হাসিয়া বলিল, বাঁচাতে পেরেছে কিনা সেই কথাই তো জিজ্ঞাসা করছি। যদি বেঁচে থাকেন ন্যায়ের প্রমাণ দিন। কানভট্ট ধীরে ধীরে উঠিয়া বসলেন। এইমাত্র মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন। শরীরে বল নেই, কিন্তু তাহার এক চোখে প্রাণময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, প্রমাণ নিষ্প্রয়োজন, আমি বেঁচে আছি এ কথা স্বয়ং সিদ্ধ। আমি বেঁচে নেই
এই কথা যে বলে সে তৎক্ষণাৎ প্রমাণ করে দেয় যে সে বেঁচে আছে। বাজিকর যত কৌশলী হোক, নিজে স্কন্ধে আরোহণ করতে অক্ষম। মানুষ তেমনি নিজেকে অস্বীকার করতে পারে না। নৈয়ায়িকের কথায় সকলে হেসে উঠল। নিপাতনে সিদ্ধ বলল, যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। এখন উঠতে পারবেন কি? শিরোমণি তার হাত ধরে দাঁড়ালেন, বললেন, হঠাৎ হাতে পায়ে কেমন খিল ধরে গিয়েছিল। নিপাতন, তুমি জল থেকে টেনে তুলেছ না? আপনাকে টেনে তুলেছে আপনার প্রচন্ড পাণ্ডিত্যের বিজয় নিশান। সে কি? আপনার নধর শিখাটি আপনার প্রাণদাতা। ওটি না থাকলে কিছুতেই টেনে তুলতে পারতাম না। জ্যাঠা ছেলে। আপনার পৈতে ছুঁয়ে বলছি, সত্যি কথা। কিন্তু সে যা হোক, একলা বাড়ি ফিরতে পারবেন তো? পারবো, এখন বেশ সুস্থ বোধ করছি। তারপর তার হাত ধরে বললেন, বিশ্বম্বর, এতদিন জানতাম তুমি নিপাতনেই সিদ্ধ, কিন্তু এখন দেখছি প্রাণদানেও তুমি কম পটু নও। আশীর্বাদ করি, এমনি ভাবে মজ্জমানকে উদ্ধার করেই যেন তোমার জীবন সার্থক হয়। নিপাতন হেসে বলল, কি সর্বনাশ, কি সর্বনাশ শিরোমণি মশাই! ও আশীর্বাদ করবেন না, তাহলে আমার ব্যাকরণ টোলের কি দশা হবে? ওদিকে নৌকার মালিক যুবকটি এসব ব্যাপার কিছুই জানতে পারেনি। সে নগর ভ্রমণের উপযুক্ত সাজসজ্জা করে ঘাটে নামলো। স্নান ঘাটের দিকে দৃষ্টি পড়তেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল এক অতি গৌরকান্তিক সুপুরুষ যুবা একজন মধ্যবয়স্ক একচক্ষু ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। এই গৌরাঙ্গ যুবকের অপূর্ব দেহ সৌষ্ঠব দেখে সে মুগ্ধ হয়ে গেল। সে পৃথিবীর অনেক দেশ দেখেছে, সিংহল, কোচিন, সুমাত্রা, জবদ্বীপ, কোথাও যাইতে তাহার বাকি নাই। কিন্তু এমন অপরূপ তেজদীপ্ত পুরুষমূর্তি আর কখনো দেখেনি। একজন জেলে মাঝি নিজের ক্ষুদ্র ডিঙিতে বসে জাল বুনছিল। যুবক তাকে জিজ্ঞাসা করলো, বাপু, ওই লোকটিকে জানো? জেলে একবার চোখ তুলে বলল, উনি উনি নিমাই পণ্ডিত। যুবক ভাবল, পণ্ডিত? এত অল্প বয়সে পণ্ডিত? যুবকের নিজের পাণ্ডিত্যের সঙ্গে কোনো সুবাদ ছিল না। সে বেনের ছেলে, বুদ্ধির বলেই সাতসাগর চষে সোনা দানা আহরণ করে নিয়ে এনেছে। সে আরেকবার নিমাই পণ্ডিতের অনিন্দ দেহকান্তির প্রতি দৃষ্টিপাত করে বইচিতে নগর পরিদর্শনে বের হলো। বেনের ছেলের নাম চন্দন দাস। বেশ সুশ্রী, চোখে লাগা চেহারা, বয়স 21-22, বুদ্ধিমান, বাকপটু, বিনয়ী। বেনের ছেলের যত প্রকার গুণ থাকা দরকার সবই আছে। বরং দেশ বিদেশে ঘুরে নানা জাতীয় লোকের সঙ্গে মিশে আরও তা পরিমার্জিত হয়েছে। বেশভূষাও ধরবাসী বাঙালি হইতেই পৃথক। পায়ে সিংহলি চটি, পরিধানে চাপা রঙের রেশমি ধুতি মালসাট করে পরা, কাঁধে উত্তরীয়, দুই কানে হীরার লবঙ্গ, মাথার কোকড়া চুল কাঁধ পর্যন্ত পড়েছে, মাঝখানে সিঁথি, গলায় সোনার হার বণিক পুত্রের জাতি পরিচয় দিচ্ছে। চন্দন দাস অগ্রদ্বীপের প্রসিদ্ধ সওদাগর রূপচাঁদ সাধুর পুত্র। রূপচাঁদ সাধুর বয়স হয়েছে, তাই এবার নিজে না গিয়ে উপযুক্ত পুত্রকে বাণিজ্যে পাঠিয়েছিলেন। 1 বছর 9 মাস পরে ছেলে বিলক্ষণ 2 পয়সা লাভ করে দেশে ফিরেছে। বহুদিন একাধিক জায়গায় নৌকো চালিয়ে মাঝি মাল্লারা ক্লান্ত, তাই একদিনের জন্য চন্দন দাস নবদ্বীপে নৌকো বাঁধিয়েছে। কাল সকালেই আবার গৃহের অভিমুখে যাত্রা করবে। চন্দন দাস আনন্দ মনে গঙ্গাঘাটের পথ ধরে নগর দর্শনে চলল। সে সময় নবদ্বীপের সমৃদ্ধির বিশেষ খ্যাতি ছিল। পথে পথে নাটশালা, পাঠশালা, চূর্ণ বিলেপিত দেউল, প্রতি গৃহের চূড়ায় বিচিত্র ধাতু কলস, প্রতি দ্বারে কারুখচিত কপাট। বাজারের এক বিপণীতে লক্ষ টঙ্কার সওদা কেনা যায়। পথগুলি সংকীর্ণ, কিন্তু তাতে নগরশ্রী আরো ঘনীভূত হয়েছে।
রাজপথে লোকের ব্যস্ত যাতায়াত নগরকে সজীব ও প্রাণবন্ত করে তুলেছে। অনায়াস মন্থর পদে চন্দনদাস চারদিকে চাইতে চাইতে চলছিল। কিছু দূর যাবার পর একটি জিনিস দেখে হঠাৎ তার 22 বছরের মুন্ডু ঘুরে গেল। সে পথের মাঝখানেই মন্ত্রমুগ্ধবত হয়ে দাঁড়িয়ে পড়ল। বেচারা চন্দনদাস 7 সাগর পাড়ি দিয়েছে, কিন্তু সে বিদ্যাপতির কাব্য পড়েনি। মেঘমাল সঙ্গে তরিত লতা জনু হৃদয় সেল গেল, এরূপ ব্যাপার যে সম্ভবপর তাহা সে জানত না। বিদ্যাপতি জানা থাকলে হয়তো ভাবতে পারত, অপরূপ পেখুলু রামা কনক লতা অব লঘনে উহল হরিণহীন হিমধামা। কিন্তু চন্দনদাস কাব্যরস বঞ্চিত বেনের ছেলে আত্মবিস্মৃত ভাবে হা করে তাকিয়ে রইল। সকালে সে কার মুখ দেখে উঠেছিল কে জানে, কিন্তু আজ তার সুন্দর মুখ দেখবার পালা। যাকে দেখে চন্দনদাসের মুন্ডু ঘুরে গেছিল সে মেয়েটি একজন বয়স্কা সহচরীর সঙ্গে ঘাটে স্নান করতে যাচ্ছিল। পূর্ণ যৌবনা ষোড়শী, তার রূপের বর্ণনা করতে গিয়ে হতাশ হতে হয়। বৈষ্ণব রস সাহিত্য নিংড়িয়ে এই রূপের একটা কাঠামো খাড়া করা যেতে পারে। হয়তো এমনই কোনো গো রচনা গড়ি নবীনার নব বিকশিত রূপ দেখে প্রেমিক বৈষ্ণব কবি তার রায় কমলিনীকে পড়িয়েছিলেন, কে বলিতে পারে। মেয়েটির প্রতি পদক্ষেপে দর্শকের ঋত কমল দুলে দুলে ওঠে, ঋত কমলের উপর পা ফেলে চলেছে। তার মদির নয়নের অপাত দৃষ্টিতে মনের মধ্যে মধুর মাদকতা উন্মোচিত হয়ে ওঠে। কিন্তু এত রূপ সত্ত্বেও মেয়েটির মুখখানি ম্লান, যেন তার উপর কালো মেঘের ছায়া পড়েছে। চোখ দুটি অবনত করে ধীর পদে সে চলছে। তৈলসিক্ত চুলগুলি পিঠের উপর ছড়ানো, পরনে 8 পৌড়ে রাঙাপাড় শাড়ি, দেহে একখানিও গয়না নাই, এমনকি নাকে বেসর কানের দুল পর্যন্ত নাই, কেবল 2 হাতে 2 গাছি শঙ্খ। মেয়েটির সঙ্গে যে সহচরী রহিয়েছে তাহাকে সহচরী না বলে প্রতিহারী বললেই ভালো হয়। সে যেন চারিদিক থেকে তাকে আগলিয়ে চলছে। তাকে দেখলেই বোঝা যায় বিগত যৌবন ও ভ্রষ্টা স্ত্রীলোক। আটোসাটো দোহারা গঠন, গোলাকৃতি মুখ, কলহ প্রিয় বড় বড় দুটো চোখ যেন সর্বদাই ঘুরছে। চন্দনদাস হা করে পথের মধ্যস্থলে দাঁড়িয়ে রইল। মেয়েটি তার পাশ দিয়ে চলে গেল। পাশ দিয়ে যাবার সময় একবার চকিতের ন্যায় চোখ তুলল, আবার তৎক্ষণাৎ মাথা হেট করলো। সঙ্গিনী স্ত্রীলোকটা কটমট করে চন্দনদাসের পানে তাকালো। তার আত্মবিস্মৃত বিহ্বলতার জন্য যেন কিছু বলিবে মনে হচ্ছিল, কিন্তু চন্দনদাসের বিদেশির মতো সাজসজ্জা দেখে কিছু না বলে সমস্ত দেহের একটা শৈরিনী সুলভ ভঙ্গি করে চলে গেল। চন্দনদাসও অমনি ফিরিল। তার নগর ভ্রমণের কথা আর মনে ছিল না। সে একদৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটিও কয়েক পা গিয়ে একবার ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকে দিকে চাইল। গেলি কামিনী গজহ গামিনী বিহস পালটি নিহারি। চন্দন দাসের যেটুকু সর্বনাশ হতে বাকি ছিল তাও এবার হয়ে গেল। সেও গঙ্গাঘাটের দিকে ফিরল। অগ্রবর্তিনী স্নানার্থিনীদের দৃষ্টি বহির্ভূত হইতে না দিয়ে তাদের পিছু পিছু চলল। ক্রমে তারা ঘাটের সম্মুখে পৌঁছল। এখানে চন্দনদাস আবার নিমাই পণ্ডিতকে দেখতে পাইল। তিনি স্নান শেষ করে বোধহয় গৃহে ফিরছিলেন, ভিজা গামছা গায়ে জড়ানো। চন্দনদাস লক্ষ্য করল মেয়েটির প্রতি দৃষ্টি পড়তেই নিমাই পণ্ডিতের মুখে একটা ক্ষুদ্র কারুণ্যের ভাব দেখা দিয়েই মিলিয়ে গেল। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে দ্রুত পদে প্রস্থান করলেন। অতঃপর স্ত্রীলোক দুইটি ঘাটে গিয়ে স্নান করল। চন্দনদাস একটু আড়ালে থেকে চোরা চাহনিতে দেখল। চন্দনদাস দুষ্মন্ত নয়, অসংশয়ন ক্ষত্র পরিগ্রহক্ষম তাহার মনে আসিল না, কিন্তু নানা ক্ষুদ্র ক্ষুদ্র কারণে তাহার ধারণা জন্মিল যে মেয়েটি বেনের মেয়ে, তার স্বজাতি। কিন্তু একটা কথা সে কিছুতেই বুঝতে পারল না, এত বয়স পর্যন্ত মেয়েটি অনুরা কেন? বিধবা নয়,
হাতের শঙ্খ রাঙাপার শাড়ি তার প্রমাণ। তবে 16-17 বছরের মেয়ে বাংলাদেশে অবিবাহিত থাকে কি করে? কিন্তু সে যা হোক, স্নান সেরে তারা যখন ফিরে চলল তখন সেও তাদের পিছু নিল। চন্দন দাসের ব্যবহারটা বর্তমানকালে কিছু বর্বরোচিত বোধ হইতে পারে, কিন্তু একালের রুচি দিয়ে সেকালের শিষ্টাচার বিচার করা সর্বদা নিরাপদ নয়। তাছাড়া উপস্থিত ক্ষেত্রে শিষ্টাচারের সূক্ষ্ম অনুশাসন মেনে চলবার মতো হৃদযন্ত্রের অবস্থা চন্দন দাসের ছিল না। তার কাঁচা হৃদযন্ত্রটা একেবারেই অবশ হয়ে পড়েছিল। বিশেষ দোষ দেওয়াও যায় না। অনুরূপ অবস্থায় পড়ে সেকালের ঠাকুর দেবতাও কিরূপ বিহল যে এখতিয়ার হয়ে পড়তেন তা তো ভক্ত কবিগণ লিপিবদ্ধ করেই গেছে। এ ধ্বনি কি কহ বটে। মোট কথা, চন্দন দাস তাহার মন চোরা মেয়েটির পিছনে পিছনে চলল। এ পথ হইতে ও পথে কয়েকটা মোড় ফিরে প্রায় 1 পোয়া পথ অতিক্রম করবার পর মেয়েটি এক গলির মধ্যে প্রবেশ করল। চন্দন দাস দেখল পাড়াটা অপেক্ষাকৃত গরিব বেনে পাড়া। অধিকাংশ বাড়ির খড়ের বা খোলার চাল। গলির মধ্যে কিছু দূর গিয়ে মেয়েটি এক ক্ষুদ্র পাকা বাড়ির দালানে উঠে অদৃশ্য হয়ে গেল। বাড়িটা পাকা বটে, কিন্তু অতিশয় জীর্ণ ও শ্রীহীন। বাড়ির সামনে চন্দন দাস দেখল দালানের উপর একটি ক্ষুদ্র বেনের দোকান। আদা, মরিচ, হলুদ, লঙ্কা ছোট ছোট ধামিতে সাজানো আছে। একজন বৃদ্ধা স্ত্রীলোক বেশ্যাতি করছে। দালানের পশ্চাৎ ভাগে একটি দুয়ার, ওহাই অন্দরে প্রবেশ করবার পথ। চন্দ্রদাস বুঝল ওই পথেই মেয়েটিও তার সঙ্গিনী অন্দরে প্রবেশ করেছে। চন্দন দাস বড় সমস্যায় পড়ল। সে কোনো মতলব স্থির করে ইহাদের অনুসরণ করেনি। গুণের নৌকান্নে অদৃশ্য রজ্জু বন্ধন তাকে টেনে এনেছে, কিন্তু এখন সে কি করবে? কেবলমাত্র মেয়েটির বাড়ি দেখে ফিরে যাবে? চন্দন দাস বাড়ির সম্মুখে কয়েকবার অলস ভাবে যাতায়াত করে কর্তব্য স্থির করে নিল। তার হঠাৎ মনে পড়ে গেল তাহার মা তাকে নবদ্বীপ থেকে ভালো চুয়া কিনিয়ে আনতে বলেছিলেন। সে কথা সে ভোলে নাই। আজ নগর ভ্রমণের সময় কিনে নিবে স্থির করেছিল, কিন্তু চুয়ো কিনিবার অছিলা এমন ভাবে সদ্ব্যবহার করবার কথা এতক্ষণ তাহার মনেই আসেনি। সে দৃঢ় পদে দোকানের সম্মুখীন হলো। মিষ্টি হেসে বুড়িকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, ভালো মানুষের মেয়ে, তোমার দোকানে ভালো চুয়া আছে? যে বৃদ্ধা বেশাতি করছিল তার দেহ যষ্টিতে বিন্দুমাত্র রস না থাকলে প্রাণটা তাজা ও সরস ছিল। চন্দন দাসকে বাড়ির সামনে অকারণ ঘুরঘুর করতে দেখে বুড়ি এই অনিশ্চিত ঘোরাঘুরির গুঁড়ো কারণটি ধরে ফেলেছিল এবং মনে মনে একটু আমোদ অনুভব করছিল। পাড়ার কোনো চ্যাংড়া ছোড়া হলে বুড়ি মুখ ছাড়ত, কিন্তু এই কান্তিমান সুদর্শন ছেলেটির বিদেশির মতো সাজ পোশাক দেখে সে একটু আকৃষ্ট হয়েছিল। চন্দন দাসের প্রশ্নের উত্তরে সে বলল, আছে বই কি, এসো বসো। চন্দন দাসও তাই চায়। দালানে উঠে জলচৌকির উপর চেপে বসলো। জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কি পুরুষ মানুষ নেই? তুমি নিজে বেশাতি করছো যে? বৃদ্ধা নিঃশ্বাস ফেলে বলল, সে কথা আর বলো না বাচ্চা, একটা বেটা ছেলে ঘরে থাকলে কি আজ আমাদের এমন খোয়ার হয়? তা হ্যাঁ বাচ্চা, তোমাকে তো আগে কখনো দেখিনি। নদের লোক নও বুঝি? না, আমার বাড়ি অগ্রদ্বীপ। ও তাই, কথাবার্তায় যেন বেনের ছেলে বলে মনে হচ্ছে। চন্দন দাস তখন জাতি পরিচয় দিল, নিজেরও পিতার নাম উল্লেখ করলো। বুড়ি দুদণ্ড বসে গল্প করবার লোক পায় না। সে আহ্লাদে গদগদ হয়ে বলল, ও মা, তুমি তো আমাদের ঘরের ছেলে গো, সজাত। আহা, যেমন সোনার কার্তিকের মতো চেহারা, তেমনি মার কোল জুড়ে বেঁচে থাকো। কোথায় বিয়া থা করছো? 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। 1 বছর পরেই বউ মরে যায়, তারপর আর বিয়ে করিনি। বুড়ি একটু বিমনা হলো।
তারপর উৎসুকভাবে নানা কথা জিজ্ঞাসা করতে লাগলো। চন্দন দাস কথা প্রসঙ্গে বলল, সমুদ্রে গিয়েছিলাম আই, 2 বছর পর দেশে ফিরছি। তা ভাবলাম নদর একদিন থেকে যাই। মার বরাত আছে চুয়া কিনবার। চুয়া কেনাও হবে, একটু জিরিন দেওয়া হবে। তা বেশ করেছো বাবা, ভাগ্যিস এসেছিলে, তাই তো অমন চাঁদ মুখখানি দেখতে পেলাম। বুড়ি একটা নিঃশ্বাস ফেলল। তার প্রাণের ভিতরটা হায় হায় করে উঠল। আহা, যদি সম্ভব হইতো। চন্দন দাস এতক্ষণ ফাঁক খুঁজছিল, জিজ্ঞাসা করলো, আই, তোমার আপনজন কি কেউ নেই? একটা নাতনি আছে, আর সব মরে হেজে গেছে। পোড়া কপালই ছুরির কপাল। নাতনি? চন্দন দাস চমকে উঠল। তবে বুড়ির নাতনিকেই সে দেখেছে। তবে তুমি বুড়ো মানুষ দোকান দেখো কেন? সে দেখতে পারে না? সে অনেক কথা বাছা, আমাদের দুঃখের কাহিনী কাউকে বলবার নয়। সমাজ আমাদের বিনা দোষে যাতে ঠেলেছে, মুখ তুলে চাইবার কেউ নেই। আর কাকেই বা দোষ দেব? সব দোষ ওই হতভাগিনীর কপালের। এমন রূপ নিয়ে জন্মেছিল, ওই রূপই ওর শত্রুর। চন্দন দাসের উত্তেজনা ও কৌতূহল বেড়েই চলছিল। সে সাগ্রহে প্রশ্ন করল, কি ব্যাপার আই? সব কথা খুলেই বলো না। কি হবে বাবা আমাদের লজ্জার কথা শুনে? কিছু তো করতে পারবে না, কেবল মনে দুঃখ পাবে। কে বললে আমি কিছু পারবো না? না বাবা, সে কেউ পারবে না। আহা, সোনার প্রতিমা আমার কালই জলে ভাসিয়ে দিতে হবে রে। বলেই বুড়ি মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে শুরু করলো। চন্দন দাস বুড়ির হাত চেপে ধরে বলল, আমি বেনের ছেলে, তোর গা ছুঁয়ে বলছি, মানুষের যা সাধ্য আমি তা করব। তোর নাতনির কি বিপদ বল? বুড়ির উত্তর দেবার আগেই বোধ করি তার কাদার শব্দে আকৃষ্ট হয়ে সেই বিগত যৌবনা প্রহরিণী বের হয়ে আসলো। কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কাঁদছিস কেন রে বুড়ি, কি হয়েছে? বুড়ি বুদ্ধিমতী তাড়াতাড়ি চোখ মুছিয়ে আমতা আমতা করে বলল, কিছু নয় রে চাপা, অমনি। এই ছেলেটি দূর সম্পর্কে আমার নাতি হয়, অনেক দিন পরে দেখলুম তাই। চাপা চন্দন দাসের দিকে মুখ ফিরালো। বৃহৎ সুরবর্তুল চক্ষু তার মুখের উপর স্থাপন করে বুড়ির উদ্দেশ্যে বলল, নাতি? তোর নাতি আছে, আগে কখনো বলিসনি তো। বললুম না, দূর সম্পর্কে, আমার পিস্তুতু বোনের। বুঝেছি। তারপর চন্দন দাসকে প্রশ্ন করলো, তোমাকে আজ পথে দেখেছি না? কই না, আমার তো মনে পড়ছে না। চাপা তীক্ষ্ণ চোখে আরো কিছুক্ষণ চন্দন দাসকে নিরীক্ষণ করলো। শেষে মুখে একটু হাসি এনে বলল, তবে আমারই ভুল। বুড়ি, তুই তাহলে তোর নাতির সঙ্গে কথা কো, আমি একটু পাড়া বেরিয়ে আসি। তোর নাতি আজ এখানে থাকবে তো? দেখিস ছেড়ে দিসনি যেন, এমন রসের নাতি কালে ভদ্রে পাওয়া যায়। এটি কি? ও মাগি, জমের দুধ। বাবা, এমন ভয় হয়েছিল এক্ষুনি টুটি টিপে ধরতো। তুই যা দাদা, আর এখানে থাকিস নি। ওরে, তুই আমাদের কি ভালো করবি? ভগবান আমাদের ভুলে গেছেন, তুই এখান থেকে পালা। শেষে কি মায়ের নিধি বেঘরে প্রাণ দিবি? সে কি ঠান্ডি, নাতিকে এমনি করেই তাড়াতে হয়? একটা পান পর্যন্ত দিতে নেই। তাছাড়া চুয়া কিনতে এসেছি, চুয়া না দিয়ে তাড়িয়ে দিচ্ছিস? তুই কেমন বেনের মেয়ে? বুড়ি এবার হেসে ফেলল। এই ছেলেটির মুখের কথা যতই সে শুনছিল ততই তার মন ভিজে যাচ্ছিল। তার প্রাণের একান্তে বিদলিত মুহ্যমান আশা একটু মাথা তুলল। তবে কি এই শেষ সময়ে ভগবান মুখ তুলে চাইলেন? বুড়ি মনে মনে ভাবিল, যা হয় তা হয়, একবার শেষ চেষ্টা করিয়া দেখিব। কে বলিতে পারে, হয়তো অভাগিনীর ভাগ্যে চরম দুর্গতি বিধাতা লেখেন নাই। নচেত
নিরাশার গাঢ় অন্ধকারের মধ্যে এই অপরিচিত বন্ধু কোথা হইতে আসিয়া জুটিল। তখন বুড়ি সংকল্প স্থির করে বলল, ও মা, সত্যি তো? চুয়ার কথা মনেই ছিল না। তা দেব দাদা, কিন্তু বড় দামি জিনিস, দাম দিতে পারবে তো? দাম কত? জীবন, যৌবন, মন, প্রাণ সব দিলেও সে জিনিসের দাম হয় না। আচ্ছা, আগে জিনিস দেখি। এই যে দেখাই। বললো, ও চুয়া, একবার এদিকে আয় তো। চন্দন দাস তড়িৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। তবে মেয়েটির নাম চুয়া, আর সে চুয়া কিনতে এখানে এসেছে? এ কি দৈব যোগাযোগ! কি বলছো ঠান্ডি? বলতে বলতে চুয়া দন্দরের দরজার সম্মুখে এসে দাঁড়ালো। চন্দন দাসকে দেখে সে চমকে বুকের উপর হাত রাখলো। চন্দন দাস সেই দিকেই তাকিয়েছিল। দেখলো চুয়ার কুমুদের মতো গাল দুটিতে কে যেন কাঁচা সিঁদুর ছড়িয়ে দিয়েছে। তারপর ম্রিয়মান লজ্জায় তার চোখ দুটি ধীরে ধীরে নত হয়ে পড়ল। চন্দন দাস বুঝলো চুয়া তাকে চিনতে পেরেছে। পথের ক্ষণিক দেখা মুগ্ধ পান্থকে ভোলেনি। বুড়ি বলল, চুয়া, অতিথি এসেছে, একটু মিষ্টি মুখ করা, পান দে। চুয়া মুখ তুলল না। আস্তে আস্তে চন্দন দাসের সতৃষ্ণ চোখের সম্মুখ হতে সরে গেল। কিছুক্ষণ কোনো কথা হলো না। চন্দন দাস দরজার দিকেই তাকিয়ে রইল। শেষে বুড়ি বলল, আমার চুয়াকে দেখলে? দেখলাম। আগেও যে দেখেছে তার চন্দন দাস ভাঙল না। বুড়িও সেদিক দিয়ে গেল না, বলল, কেমন মনে হলো? মনে হলো? ঠান্ডি, চুয়ার কি বিপদ আমায় বলো। কেন তোমাদের সবাই যাতে ফেলেছে? ওর এখনো বিয়ে হয়নি কেন? দরজার নিকট থেকে জবাব আসলো। কি হবে তোমার শুনে? এক হাতে ফুল কাঁসার ছোট রেকাবের উপর চারখানি বাতাসা ও দুটি পান, অন্য হাতে জলের ঘটি নিয়ে চুয়া ফিরে এসেছে। চন্দন দাসের শেষ কথাগুলি সে শুনতে পেয়েছিল। শুনে লজ্জায় ধিক্কারে তাহার মন ভরে উঠেছিল। কেন এই অপরিচিত যুবকের এত কৌতূহল? তাকে বলেই বা লাভ কি? চুয়া রেকাবি ও ঘটি চন্দন দাসের সম্মুখে নামিয়ে আরক্ত মুখে তীব্র অধীর স্বরে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? কি হবে তোমার আমাদের কথা শুনে? ক্ষণকালের জন্য চন্দন দাস বিস্ময়ে হতবাক হয়ে রইল। তারপর উঠে দাঁড়িয়ে চুয়ার মুখের উপর চোখ রেখে শান্ত সংযত স্বরে বলল, চুয়া, আমি তোমার স্বজাতি। আমার বাড়ি অগ্রদ্বীপ। নবদ্বীপের ঘাটে আমার ডিঙা বাঁধা আছে। তোমার কি বিপদ আমি জানি না, কিন্তু আমি যদি তোমার সাহায্য করতে চাই, আমার সাহায্য কি নেবে না? চুয়ার মুখ থেকে সমস্ত রক্ত নেমে গিয়ে মুখখানা সাদা হয়ে গেল। তার চোখে পরিত্রাণের ব্যাকুল আকাঙ্ক্ষা ও ক্ষণ বিস্ফারিত আশার আলো ফুটে উঠল। কয়েক মুহূর্তের জন্য তার মুখ দিয়ে কথা বেরোলো না। তারপর সে রুদ্ধ স্বরে বলে উঠল, কেন আমাকে মিছে আশা দিচ্ছ? চন্দন দাস বসে পড়ল। কিছুক্ষণ বসে থেকে অন্য মনস্কভাবে একখানা বাতাসা তুলে নিয়ে মুখে দিল। তারপর আল গোছে ঘটির জল গলায় ঢেলে জল পান করলো। শেষে পান দুটি মুখে পুরে বুড়ির দিকে তাকিয়ে মৃদু হাসে বলল, ঠান্ডি, এবার তোমার গল্প বলো। বলবো, কিন্তু তুমি আগে কথা দাও। কি? তুমি ওকে উদ্ধার করবে। করব, অন্তত প্রাণপণে চেষ্টা করব। বেশ, উদ্ধার করা মানে ওকে এদেশ থেকে নিয়ে পালাতে হবে। পারবে? পারবো, খুব পারবো। ভালো, কিন্তু তারপর? তারপর কি? কিছু মনে করো না, সব কথা স্পষ্ট করে বলাই ভালো। তুমি জোয়ান ছেলে, চুয়াও যুবতী মেয়ে। তুমি ওকে চুরি করে নিয়ে যাবে। তারপর? চন্দন দাস জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। বুড়ি তখন স্পষ্ট করে বলল, ওকে বিয়ে করতে পারবে? চন্দন দাসের চোখের সামনে যেন একটা নতুন আলো জ্বলে উঠল। সে উদ্ভাসিত মুখে বলল, পারবো। তোমার বাপ মা? তারা আমার কথায় অমত করবেন না।
বেঁচে থাকো দাদা, তুমি বড় ভালো ছেলে, কিন্তু ছুরির যা কপাল। বুড়ি তখন চুয়ার কাহিনী বলতে আরম্ভ করলো। চন্দন দাস করতলে গাল রেখে শুনতে লাগলো। শুনতে শুনতে সে টের পেল চুয়া কখন চুপি চুপি এসে দরজার পাশে দাঁড়িয়েছে। চুয়ার বাপের নাম কাঞ্চন দাস। বনের মধ্যে সে বেশ সঙ্গতিপন্ন গৃহস্থ ছিল। চুয়ার বয়স যখন 7 বৎসর, তখন কাঞ্চন দাস বাণিজ্যের জন্য নৌকা সাজাইয়া সমুদ্র যাত্রা করিল। কাঞ্চন দাসের নৌকা গঙ্গার বাঁকে অদৃশ্য হইয়া গেল, আর ফিরিল না। সংবাদ আসিল নৌকাডুবি হইয়া কাঞ্চন দাস মারা গিয়েছে। এই ঘটনার 1 বৎসর পরে চুয়ার মাও মরিল। তখন বুড়ি ছাড়া চুয়াকে দেখবার আর কেউ রইল না। বুড়ি হলো কাঞ্চন দাসের মাসি। 8 বছর বয়স হতে সে হাতে করে চুয়াকে মানুষ করেছে। নৌকাডুবিতে কাঞ্চন দাসের সমস্ত সম্পত্তি ভরাডুবি হয়েছিল, কেবলই ভদ্রাসনটি বেঁচেছিল। বুড়ি দোকান করে কষ্টে সংসার চালাতে লাগলো। এইভাবে বৎসরের অধিক কেটে গেল। চুয়ার বয়স যখন 10 বছর, তখন এক গৃহস্থের ছেলের সঙ্গে তার বিবাহের সম্বন্ধ হইল। এই সময় একদিন জমিদারের ভ্রাতুষ্পুত্র ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাইতেছিল। চুয়াকে বাড়ির সম্মুখে খেলা করতে দেখে সে ঘোড়া হতে নামলো। দুর্দান্ত জমিদারের মহাপাষণ্ড ভাইপো মাধবের নাম শুনে দেশের লোক তো দূরের কথা, কাজী সাহেব পর্যন্ত থরথর করে কাঁপে। রাজার শাসন, সমাজের শাসন সে কিছুই মানে না। জাতিতে ব্রাহ্মণ হইলে কি হয়, স্বভাব তার চণ্ডালের মতো। সে 10 বছরের চুয়াকে চিবুক তুলে ধরে দেখলো, তারপর বাড়িতে এসে তার পরিচয় জিজ্ঞাসা করলো। বুড়ি ভয় ভয় পরিচয় দিল। শুনে মাধব বলল, এ মেয়ের বিবাহ দেওয়া যাইবে না, একে দৈব কার্যের জন্য মানত করিতে হবে। 16 বছর বয়স পর্যন্ত মেয়ে কুমারী থাকবে, তারপর মাধব এসে তাকে নিয়ে যাবে। তান্ত্রিক সাধনায় উত্তরাধিকার স্থান অধিকার করিয়া কন্যা 16 বছরের কৌমার্য সার্থক হইবে। সাধক স্বয়ং মাধব। এই হুকুম জারি করে মাধব প্রস্থান করলো। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। তান্ত্রিক সাধনার গুঁড়ো মর্মার্থ বুঝতে কারো বাকি রইল না। বণিক সমাজ মাধবের বিরুদ্ধে কিছু করতে সাহস করলো না। তারা চুয়াকে জাতিচ্যুত করলো। বিবাহও ভেঙে গেল। ক্রমে চুয়ার বয়স বাড়তে লাগলো। 12 বছর বয়স হলো। বুড়ি দেশে কারোর নিকট সাহায্য না পেয়ে শেষে চুয়াকে নিয়ে দেশ ছেড়ে পালাবার মতলব করলো, কিন্তু বুড়ির হাতে পয়সা কম, আত্মীয় বন্ধুরও একান্ত অভাব। তার মতলব সিদ্ধ হলো না। মাধবের কানে সংবাদ গেল। মাধব এসে বুড়িকে পদাঘাত মুষ্টাঘাত দ্বারা শাসন করলো। তারপর চুয়াকে পাহারা দেবার জন্য চাপাকে পাঠিয়ে দিল। নাপিত কন্যা চাপা চুয়ার অভিভাবিকা পদে অধিষ্ঠিত হলো। চাপা বয়সকালে তান্ত্রিক সাধন ভজন করেছিল, এখন যৌবনান্তে ধর্মকর্ম ত্যাগ করেছে। সে চুয়া ও বুড়ির উপর কড়া নজর রাখতে লাগলো। এইভাবে 4 বছর কেটেছে। কয়েকদিন আগে মাধব এসেছিল। সে চুয়াকে দেখে গেছে এবং বলে গেছে যে আগামী অমাবস্যার রাত্রিতেই চুয়াকে দৈব কার্যে উৎসর্গ করতে হবে। সেজন্য সে যেন প্রস্তুত থাকে। অনুষ্ঠানে যাতে কোনো ত্রুটি না হয়, এই জন্য মাধব নিজেই সমস্ত বিধান দিয়ে গিয়েছে। অমাবস্যার সন্ধ্যার সময় চুয়া গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবে। স্নানান্তে রক্ত বস্ত্র, জবা মাল্য, রক্তচন্দনের ফোঁটা পরে ঘাট থেকে একেবারে সাধনস্থলে অর্থাৎ মাধবের উদ্যান বাটিকায় উপস্থিত হবে। সঙ্গে ঢাক ঢোল ইত্যাদি বাজতে বাজতে যাবে। মাধব এইরূপ শাস্ত্রীয় ব্যবস্থা দিয়ে চলিয়া যাইবার পর 5 দিন কেটে গেছে। আজ কৃষ্ণ চতুর্দশী, কাল অমাবস্যা। বুড়ি এরপর কাঁদতে কাঁদতে বলল, দাদা সব কথা তো বললুম, এখন দেখো যদি মেয়েটাকে উদ্ধার করতে পারো, তুমি ছাড়া ওর আর গতি নেই। চন্দন দাসের গল্প শুনতে শুনতে বুকের ভিতরটা জ্বালা করছিল। ওই দানব প্রকৃতি লোকটার বিরুদ্ধে ক্রোধ ও আক্রোশ অগ্নিশিখার মতো তার দেহকে দাহ করছিল। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি যদি চুয়াকে বিয়ে করে কলামের নৌকায় তুলে দেশে নিয়ে যাই, কি করতে পারে? দরজার আড়ালে চুয়ার বুক দুরু দুরু করে উঠল, কিন্তু বুড়ি মাথা নেড়ে ক্ষুব্ধ স্বরে বলল, তা হয় না দাদা, চাপা রাক্ষসী আছে, সে কখনোই হতে দেবে না। চাপাকে সোনায় মুড়ে দেবো, তাতে রাজি না হলে মুখে কাপড় বেঁধে ঘরে বন্ধ করে রাখবো।
বুড়ি কাঁপতে লাগলো। এতখানি দুঃসাহস তার পক্ষে কল্পনা করাও দুষ্কর, কিন্তু বুড়ির প্রাণে আশা জেগেছিল। আশা একবার জাগলে সহজে মরতে চায় না। তবু বুড়ি কাঁপতে কাঁপতে বলল, সে যেন হলো, কিন্তু বিয়ে হবে কি করে? বিয়ে দেবে কে? কেন, নদে কি পুরুত নেই? তুমি মাধবকে জানো না, তার ভয়ে কোনো বামুন রাজি হবে না। এখানকার ব্রাহ্মণরা এত ভীরু? কার ঘাড়ে কটা মাথা আছে দাদা, যে জমিদারের ভাইপোর শত্রুতা করবে? তবে শুনেছি জগন্নাথ ঠাকুরের ছেলে নিমাই পণ্ডিত বড় ডাকাবুকো ছেলে, কাউকে ভয় করেন না। বয়স কম কিনা, কিন্তু তিনি কি রাজি হবেন? ভালো মনে করিয়ে দিয়েছে ঠান্ডি, নিমাই পণ্ডিত উপযুক্ত লোক। তাকে আমি আজ গঙ্গাঘাটে দেখেছি, ঠিক দেবতার মতো চেহারা। তিনি নিশ্চয়ই রাজি হবেন। ঠান্ডি, আমি এখন তার খোঁজে চললাম। ওবেলা সব ঠিক করে আবার আসবো তখন। কিন্তু তিনি যদি রাজি না হন? যদি রাজি না হন, তিনি রাজি হন বা না হন, রাত্রিতে কোনো এক সময় আমি আবার আসবো। নাই বা হলো বিয়ে, আজ রাত থেকেই চুয়াকে চুরি করে নিয়ে যাব, তারপর দেশে গিয়ে বিয়ে করব। কি বলো? বুড়ির মুখে আশঙ্কার ছায়া পড়ল। চন্দন দাসের যে কোনো দুরভিসন্ধি নেই তা সে অন্তরে বুঝছিল, কিন্তু তবু চন্দন দাস একেবারে অপরিচিত। সেও যে একজন ধূর্ত প্রবঞ্চক নয়, তা বুড়ি কি করে জানবে? বারবার দাগা পেয়ে বুড়ির মন বড় সন্দিগ্ধ হয়ে উঠেছিল। সে ইতস্তত করতে লাগলো। এই সময় চুয়া দরজার আড়াল থেকে বের হয়ে আসলো। সংশয় সংকোচ করবার তার আর সময় ছিল না। একদিকে অবশ্যম্ভাবী সর্বনাশ, অন্যদিকে সম্ভাবনা। চুয়া সজল চক্ষু চন্দন দাসের মুখের উপর রেখে কম্পিত কণ্ঠে বলল, তুমি আজ রাত্রিরে এসো। নিমাই পণ্ডিত যদি রাজি না হন, তবু তোমার ধর্মের উপর বিশ্বাস করে আমি তোমার সঙ্গে যাব। চন্দন দাসের বুক নেচে উঠল। সে আনন্দের উচ্ছ্বাসে কি বলতে যাচ্ছিল, এমন সময় বাধা পড়ল। গলির মধ্যে দ্রুত অশ্বক্ষুর ধ্বনি শোনা গেল। চুয়া একটা আর্ত চিৎকার গলার মধ্যে রোধ করে ছুটে পালিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বুড়ি থরথর করে কেঁপে দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে পড়ল। পরক্ষণেই একজন অশ্বারূঢ় ব্যক্তি বাড়ির সম্মুখে এসে ঘোড়া থামালো। লোকটার গায়ে লাল রঙের কুর্তা, কোমরে তরবারি, মাথায় পাগনায় ঝাঁকড়া রুক্ষ চুল কাঁধ পর্যন্ত পড়েছে। কপালে প্রকাণ্ড একটা সিঁদুরের ফোঁটা, ফোঁটার নিচে বিশাল ভাটার মতো চোখ দুটো প্রায় অনুরূপ রক্তবর্ণ, মুখে ঘন কৃষ্ণ গোফ এবং গালে গালপাট্টা। বয়স বোধ করি 45। এই ভীষণ আকৃতি লোকটার মুখের প্রতি অবয়বে যেন জীবনব্যাপী দুষ্কৃতি ও পাপ পঙ্কিল রেখায় অঙ্কিত হয়ে আছে। এমন দুষ্কার্য নেই যা সে করেনি, এমন মহাপাতক নাই যে সে করতে পারে না। একটা ঘৃণার শিহরণ চন্দন দাসের দেহের উপর দিয়ে বয়ে গেল। সে চিনল, ইনি জমিদারের দুর্দান্ত ভ্রাতুষ্পুত্র মাধব। মাধব এক লাফে ঘোড়া থেকে নেমে ঘোড়া ছেড়ে দিয়ে দালানের উপর উঠল। সম্মুখেই চন্দন দাস, রক্ত চক্ষু দ্বারা আপাদ মস্তক তাকে নিরীক্ষণ করে স্বভাব কর্কশ ভয়ঙ্কর সুরে মাধব প্রশ্ন করল, তুই কে? চন্দন দাসের ইচ্ছা হলো মাধবের দম্ভস্ফীত পৈশাচিক মুখে একটা লাথি মারে, কিন্তু সে তা করল না। তার মাথার মধ্যে বিদ্যুতের মতো চিন্তাকার্য চলছিল। মাধবের অভাবনীয় আবির্ভাবে তার সমস্ত মতলব পণ্ড হয়ে গেছিল। সে ভাবছিল এই অবস্থায় কি করলে সব দিক রক্ষা হয়। মাধবের সঙ্গে একটা গন্ডগোল বাঁধালে লাভ হবে না, বরং বিশেষ অনিষ্টের সম্ভাবনা। উপস্থিত ক্ষেত্রে কোনো হাঙ্গামা না করে অপসৃত হওয়াই সুবিবেচনার কাজ। অথচ এই পাষণ্ডটার মুখ দেখলে ও কথা শুনলে মেজাজ ঠিক রাখা দুষ্কর। চুয়ার সর্বনাশ করবার জন্য এ নরপশু তাকে 6 বছর জিয়ে রেখেছে। ভাবলেই চন্দন দাসের চোখের দৃষ্টি পর্যন্ত রক্তাভ হয়ে উঠল। তবু সে যথাসাধ্য আত্মদমন করে মাধবের কথার উত্তর দিল, বলিল, সে খোঁজে তোমার দরকার কি? মাধব একটা অকথ্য গালি দিয়ে বলল, তুই এখানে কি চাস? চন্দন দাস আর ধৈর্য রাখতে পারল না। তার মাথায় খুন চেপে গেল। সে প্রত্যুত্তরে মাধবের নাসিকায় বজ্রসম কিল বসিয়ে দিয়ে বলল, এই চাই।
এই নিরীহ দর্শন যুবকের নিকট থেকে মাধব এত বড় দুঃসাহসিক কাজ একেবারে প্রত্যাশা করেনি। সে সর্ষের ফুল দেখে মাটিতে বসে পড়ল। চন্দন দাস দেখলো আর বিলম্ব করা সমীচীন নয়। সে নিরস্ত্র, মাধবের কোমরে তরবারি রয়েছে। ঘোড়াটা সম্মুখে দাঁড়িয়ে ছিল। সে দালান থেকে লাফ দিয়ে তার পিঠে চড়ে বসলো। এই সময় মাধব ষণ্ডের মতো গর্জন করে কোমর থেকে তরবারি বের করে উঠে দাঁড়ালো। কিন্তু তার নাগালে পৌঁছাবার পূর্বেই চন্দন দাস তেজি ঘোড়ার পেটে দুই পায়ে চাপে ধরে সবেগে ঘোড়া ছুটিয়ে দিল। কেউ কেউ লুকিয়ে পাপাচরণ করে, কিন্তু ধর্ম সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে পাশবিক বলে প্রকাশ্যভাবে পাপানুষ্ঠান করতে যারা অভ্যস্ত, তাদের অপরাধ ক্লান্ত জীবনে এমন অবস্থা আসে যখন কেবলমাত্র রমণী সর্বনাশ করে আত্মারা তৃপ্তি পায় না। তখন তারা পাপাচারের সহিত ধর্মের ভণ্ডামি মিশিয়ে তাদের দুষ্কার্যের মধ্যে এক প্রকার নতুন রস ও বিলাসিতা সঞ্চারের চেষ্টা করে। মাধব এই শ্রেণীর পাপী। চন্দন দাস তারই ঘোড়ায় চড়ে তাকে ফাঁকি দিয়ে পলায়ন করবার পর মাধব নিষ্ফল আক্রোশে আর কাকেও সম্মুখে না পেয়ে বুড়িকে ধরল। বুড়ির চুলের মুঠি ধরে তলোয়ার দিয়ে তাকে কাটতে উদ্যত হলো, কিন্তু কাটতে গিয়ে তার মনে হলো বুড়িকে মারলে হয়তো সেই ধৃষ্ট যুবকের পরিচয় অজ্ঞাত রয়ে যাবে। কিল খেয়ে কিল চুরি করবার লোক মাধব নয়। তখনও তার নাকের রক্তে কোপ ভেসে যাচ্ছিল। সে বুড়ির চুল ধরে টানতে টানতে ভিতরে নিয়ে চলল। আঙিনার মাঝখানে বুড়িকে আছড়ে ফেলে তার শীর্ণ হাতে একটা মোচড় দিয়ে মাধব বলল, হারামজাদি বুড়ি, ও ছোড়া তোর কে হয় বল? পূর্বেই বলেছি বুড়ি বুদ্ধিমতী, তাই ভয়ে প্রাণ শুকিয়ে গেলেও তার চিন্তা করবার শক্তি ছিল। সে বুঝেছিল কোনো কথা না বললেও প্রাণ যাবে এবং ষড়যন্ত্র প্রকাশ করে ফেললেও প্রাণ যাবে। সুতরাং মধ্যপথ অবলম্বন করাই যুক্তি। সর্বনাশ উপস্থিত হলে পণ্ডিতগণ অর্ধেক ত্যাগ করেন। বুড়িও তেমনি ষড়যন্ত্রের অংশটা বাদ দিয়ে আর সব সত্য কথা বলবে স্থির করলো। তাতে আর কিছু না হোক, মাধবের হাতে প্রাণটা বেঁচে যেতে পারে। বুড়ি তখন অকপটে চন্দন দাসের যতটা পরিচয় জানতে পেরেছিল তা মাধবের গোচর করলো। চাপা পাছে অনর্থক হাঙ্গামা করে এই ভয়ে মিছামিছি চন্দন দাসকে নাতি বলে পরিচিত করেছিল, তাও স্বীকার করলো। কাঁদতে কাঁদতে অনেক মাথার দিব্য চোখের দিব্য দিয়া বলল যে চন্দন দাসকে সে পূর্বে কখনো দেখেনি। আজ প্রথম সে তার দোকানে এসে মিষ্টি কথায় তার সঙ্গে আলাপ করতে আরম্ভ করে। তার কোনো দুরভিসন্ধি ছিল কিনা তাও বুড়ির অজ্ঞাত। চাপা মাধবের বাড়িতে খবর দিতে গিয়েছিল, এতক্ষণে এক ঝাঁক পাইক সঙ্গে নিয়ে পদব্রজে ফিরল। পাইকদের হাতে সরকি, ঢাল, জাতিতে তেঁতুলে বাগদি, ইহাদেরই বাহুবলে মাধব দেশটাকে সন্তুষ্ট করে রেখেছিল। প্রভু ও ভৃত্তি অবস্থা ভেদ ছাড়া প্রকৃতিগত পার্থক্য বিশেষ ছিল না। বুড়িকে নানা প্রশ্ন করে শেষে বোধহয় মাধব তার গল্প বিশ্বাস করলো। চাপা যাহা বলল তাতে বুড়ির কথা সমর্থিত হলো। তাছাড়া মাধবের রক্তচক্ষুর সম্মুখে বুড়ি মিথ্যা কথা বলিবে ইহাও দাম্ভিক মাধব বিশ্বাস করতে পারে না। সে ওদিক ওদিক তাকিয়ে বলল, তোর নাতনি কোথায়? ঘরেই আছে বাবা। মাধব চাপাকে হুকুম করলো, দেখে আয়। চাপা দেখে এসে বলল, চুয়া ঘরেই আছে বটে। মাধবের তখন বিশ্বাস জন্মিল চুয়া সম্বন্ধে ভয়ের কোনো কারণ নেই। তবু সে দুইজন পাইককে বুড়ির বাড়ি পাহারা দেবার জন্য নিযুক্ত করলো। বলল, কাল সন্ধ্যা অবধি এই বাড়িতে কাউকে ঢুকতে দিবি নে। কেউ যদি জোর করে ঢুকতে চায় তার গলায় সরকি দিবি। এইভাবে বাড়ির সুব্যবস্থা করে মাধব বাইরে আসলো। এই সময় একবার তার মনে হলো আর বৃথা দেরি না করে আজই চুয়াকে নিজের প্রমোদ উদ্যানে টেনে নিয়ে যায়। কিন্তু তাহলে এত বছর ধরে যে চরম বিলাসিতার আয়োজন করেছে তা ব্যর্থ হয়ে যাবে। মাধব নিরস্ত হলো। তৎপরিবর্তে সে স্পর্ধিত বেনের ছেলেটা তার গায়ে হাত তুলতে সাহস করেছে। তার নৌকা লুট করে তাকে নিজের চোখের সম্মুখে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে কুকুর দিয়ে খাওয়াবার আয়োজনে দিনটা সদ্ব্যয় করিতে মনস্থ করিল। এটাও একটা মন্দ বিলাসিতা নয়। বাইরে এসে মাধব তার সর্দার পাইককে বলল, তুই 10 জন পাইক নিয়ে বাংলাঘাটে যা বদন, সেখানে চন্দন দাস বেনের নৌকা আটক কর, আমি যাচ্ছি। বলে আরেকজন পাইককে ঘোড়া আনতে পাঠালো। বদন সর্দার প্রভুর আজ্ঞা শিরোধার্য করে যখন ঘাটে পৌঁছলো তখন চন্দন দাসের নৌকা দুখানি ভাগীরথীর বক্ষে শুভ্র পাল উড়িয়ে
উজান বয়ে চলেছে। বহু পদবিষ্ট বিরাট জলপতঙ্গের মতো তাহার দ্বারগুলি যেন গঙ্গার উপর তালে তালে পা ফেলছে। ওদিকে চন্দন দাস তীর বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। দ্বীপ্রহর অতীত হয়ে গেছে, পথে লোকজন কম। চন্দন দাস ধাবমান ঘোড়ার পিঠে বসে চিন্তা করছিল, এখন কর্তব্য কি? প্রথমত চুয়াকে রক্ষা করতে হবে। মাধবের নাগে কিল মারার ফলে তার ক্রোধ কোন পথ নেবে অনুমান করা কঠিন। মাধব চুয়ার কথা ভুলে তার প্রতি ধাবমান হতে পারে, তাতে চুয়া কিছুক্ষণের জন্য রক্ষা পাবে। দ্বিতীয়ত তার নৌকা বাঁচাতে হবে। ক্রোধান্ধ মাধব প্রথমে তাহাকেই ধরতে আসবে, তখন তার অমূল্য পণ্য সোনাদানার বোঝাই নৌকা লুণ্ঠিত হবে। মাধব রেয়াত করবে না। ঘাটে পৌঁছবার আগেই চন্দন দাস কর্তব্য স্থির করে ফেলল। অসত্য শাখায় ঘোড়া বেঁধে সে দ্রুত পথে নৌকায় গিয়ে উঠল। দেখলো মাঝি মাল্লারা আহার করতে বসেছে। চন্দন দাস সর্দার মাঝিকে ডেকে বলল, এখনই নৌকা খুলতে হবে। হতবুদ্ধি মাঝি বলল, এখনই? কিন্তু শোনো, তর্ক করবার সময় নেই। এই দণ্ডে নৌকা খোলো, পাড়ার দ্বার দুই লাগাও। আজ সন্ধে পর্যন্ত যতদূর সম্ভব ওজন বেয়ে যাবে, তারপর গাঙের মাঝখানে নোঙর ফেলবে। আমি যতদিন না ফিরি সেইখানে অপেক্ষা করবে, বুঝলে? আপনি সঙ্গে যাবেন না? না, এখন যাও, আর দেরি করো না। যতদিন আমি না ফিরি সাবধানে নৌকা পাহারা দিও। যে আজ্ঞা বলে বুড়ো মাঝি চলে গেল। মুহূর্ত পরে দুই নৌকার মাঝি মাল্লার হাত ডাক ও পালতোড়ার হুড়োড়ি আরম্ভ হলো। এই অবকাশে চন্দন দাস নৌকার পিছনে মানিক ভান্ডারে গিয়ে কিছু জিনিস সংগ্রহ করে নিল। প্রথমে সিন্দুক থেকে মোহর ভরা একটা সর্পাকৃতি লম্বা থলি বের করে কোমরে জুড়ে নিল। যে কার্যে যাচ্ছে তাতে কত অর্থের প্রয়োজন কিছুই স্থির নেই, অথচ বোঝা বাড়ালে চলবে না। চন্দন দাস ভেবে চিনতে একছড়া মহামূল্য সিংহলি মুক্তার হার গলায় পরে নিল। যদি মোহলে না কুলায়, হার বিক্রয় করলে অনেক অর্থ পাওয়া যাবে। এছাড়া আরো দুটো জিনিস চন্দন দাস সঙ্গে নিল। একটি ইস্পাতের উপর সোনার কাজ করা ছোট ছোড়া, এটি সে কোচিনে এক আরব বণিকের নিকট কিনেছিল। দ্বিতীয় এক কাফরির উপহার, একটি লোহার কাঁটা, কৃষ্ণবর্ণ দ্বিভুজ লোহার কাঁটা। সেকালে শৌখিন স্ত্রী পুরুষ এই রূপ কাটা চুলে পড়ত। এই কাঁটার বিশেষত্ব এই যে ইহার তীক্ষ্ণ অগ্রভাগ শরীরের কোনো অংশে ফুটিলে 3 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে মৃত্যু হবে। চন্দন দাস কাটা সুখাগ্র সোনার খাপে ঢুকে সাবধানে নিজের চুলের মধ্যে গুজে নিল। নৌকা থেকে নেমে চন্দন দাস নগরের ভিতর দিয়ে আবার হেঁটে চলল। ঝাঝা দ্বীপ্রহর, আশেপাশে দোকানের মধ্যে দোকানি নিদ্রালু। মধ্যাকাশ হতে সূর্যদেব প্রখর রৌদ্র ঢেলে দিয়েছেন। গাছপালা পর্যন্ত নিঝুম হয়ে পড়েছে। মানুষ গৃহতলের ছায়ায় আশ্রয় নিয়েছে। কিছু দূর যাওয়ার পর একটা মোড়ের মাথায় পৌঁছে চন্দন দাস এবার কোন পথে যাবে ভাবছে, এমন সময় তার চোখে পড়ল একটা 9-10 বছরের জামা পরিহিত শীর্ণকায় বালক প্রচন্ড মার্তণ্ড ময়ূক সম্পূর্ণ উপেক্ষা করে পথের মধ্যে একাকী ডান্ডাগুলি খেলছে। চন্দন দাস হাতছানি দিয়ে তাকে ডাকলো। বালক ক্রীড়ায় বিরাম না দিয়ে যষ্টির আঘাতে ক্ষুদ্র কাঠের খণ্ডটিকে চন্দন দাসের দিকে নিয়ে যেতে যেতে তার সম্মুখে এসে উপস্থিত হলো। তারপর প্রবীণের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দন দাসের বেশভূষা নিরীক্ষণ করে বলল, সওদাগর, সমুদ্র থেকে আসছো না? বালকের ভাষা ও বাক প্রণালী অতি অদ্ভুত। আমরা তা সরল ও সহজবোধ্য করে শুনব। চন্দন দাস বলিল, হ্যাঁ, নিমাই পণ্ডিতের বাড়ি কোথায় জানিস? জানি। আমাকে সেখানে নিয়ে চল। ডাঙ্গুলি খেয়েছি যে। পয়সা দেব। আগে দাও। চন্দন দাস তাকে একটা মোহর দিল। তখন সে আবার ডাঙ্গুলি খেলতে খেলতে পথ দেখিয়ে নিয়ে চলল। বেশি দূর যেতে হলো না। নিম্ব বৃক্ষ চিহ্নিত একটি বাড়ি যষ্টি নির্দেশে দেখিয়ে দিয়ে বালক প্রস্থান করছিল। চন্দন দাস তাকে ফিরিয়ে ডাকলো, বলল, তুই যদি আরেকটা কাজ করতে পারিস তোকে 4টে পয়সা দেবো। কি? কাঞ্চন বেনের বাড়ি জানিস? চুয়া, মাদায়ের কই মাছ জানি। চন্দন দাসের ইচ্ছে হলো অকাল পক্ষ ছোড়ার গালে একটা চর মারতে, কিন্তু সে কষ্টে ক্রোধ সংবরণ করে বলল, হ্যাঁ চুয়া, শোন, তার বাড়ির সামনে দিয়ে যাবি,
কাউকে কিছু জিজ্ঞাসা করবি না, কেবল দেখে আসবি সেখানে কি হচ্ছে। পারবি? পয়সা দাও। না, আগে খবর নিয়ে আসবি, তবে পয়সা পাবি। আমি এখানেই থাকবো। বালক ভুরু কুচকে মনে মনে গবেষণা করলো চন্দন দাসকে বিশ্বাস করা যেতে পারে কিনা। শেষে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আগের মতো ডাঙ্গুলি খেলতে খেলতে প্রস্থান করলো। চন্দন দাস তখন নিমাই পণ্ডিতের গৃহে প্রবেশ করলো। সম্মুখে টোলের আটচালা, ছাত্ররা কেউ নেই। নিমাই পণ্ডিত একাকী বসে আছেন। তার কোলে তুলটের একখানি নতুন পুঁথি, পাশে লেখনী ও মুশিপাত্র। চন্দন দাসের পদশব্দে নিমাই পণ্ডিত মুখ তুললেন। প্রশান্ত বিশাল চক্ষু হতে শাস্ত্র চিন্তা জনিত স্বপ্নাচ্ছন্নতা দূর করে জিজ্ঞাসা করলেন, কাকে চান? চন্দন দাস বলিল, নিমাই পণ্ডিতকে। আমি নিমাই পণ্ডিত। পাদুকা খুলে চন্দন দাস গিয়ে নিমাই পণ্ডিতকে প্রণাম করলো। নিমাই পণ্ডিত বয়সে তার অপেক্ষা ছোট হলেও ব্রাহ্মণ, তুলসী পাতার ছোট বড় নেই। নিমাই পণ্ডিত প্রণাম গ্রহণ করে বললেন, দেখেছি বলে মনে হচ্ছে। আপনি কি আজ দুখানি নৌকা নিয়ে সমুদ্র যাত্রা থেকে ফিরছেন? চন্দন দাস বিনীতভাবে বলল, আগে হ্যাঁ, আমি। নিমাই পণ্ডিত হেসে বললেন, আজ আপনার নৌকার ঢেউয়ে নবদ্বীপের একটি অমূল্য রত্ন ভেসে যাচ্ছিল। অনেক কষ্টে রক্ষা করা গিয়েছে। তো যাই হোক, আপনি? চন্দন দাস নিজের পরিচয় দিয়ে শেষে করজোরে বলল, আপনি ব্রাহ্মণ এবং মহাপণ্ডিত। আমাকে আপনি সম্বোধন করলে আমার অপরাধ হয়। নিমাই পণ্ডিত বললেন, বেশ, কি ব্যাপার বলো তো? চন্দন দাস বলল, একটা কাজে আপনার সাহায্য চাইতে এসেছি। নবদ্বীপে কাউকে আমি চিনি না, কেবল আপনার নাম শুনেছি। আপনি শুধু অপরিচিত পণ্ডিত নন, সৎ কার্য করবার সাহসও আপনার অদ্বিতীয়। আমাকে সাহায্য করবেন কি? নিমাই পণ্ডিত বুঝলেন বণিক তনয় আজ গুরুতর কোনো কাজ আদায় করতে এখানে এসেছে। মৃদু হেসে বললেন, তোমার নম্রতা আর বিনয় দেখে ভয় হচ্ছে। যা হোক, প্রস্তাবটা কি শুনি। চন্দন দাসও হাসলো। বুঝলো নিমাই পণ্ডিতকে মিষ্ট চাটুকথায় বিগলিত করা চলবে না, তার সঙ্গে অকপট ব্যবহার করাই শ্রেয়। সে ক্ষণিক চিন্তা করে বলল, আপনি কাঞ্চন বেনের মেয়ে চুয়াকে জানেন? নিমাই পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দন দাসের মুখের পানে চাইল। তার মুখ ঈষৎ গম্ভীর হলো। বলল, জানি। চুয়ার কথা নবদ্বীপে সকলেই জানে। চন্দন দাস বলে উঠল, তবু তাকে উদ্ধার চেষ্টা কেউ করে না? নিমাই পণ্ডিত স্থির হয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। চন্দন দাস তখন বলল, আমি চুয়াকে বিয়ে করতে চাই, আপনি সহায় হবেন কি? নিমাই পণ্ডিত বিস্মিত হলেন। কিছুক্ষণ স্তব্ধ থেকে কোল থেকে পুঁথি নামিয়ে ধীরে ধীরে বললেন, কিন্তু চুয়া সম্বন্ধে সব কথা তুমি জানো কি? যা জানি আপনাকে বলছি। এই বলে আজ নৌকা থেকে নামবার পর এ পর্যন্ত যা যা ঘটেছিল সমস্ত সবিস্তারে বর্ণনা করল। শেষে বলল, এই নির্বান্ধব পুরীতে চুয়া যেমন একা, আমিও তেমনি একা। এখন আপনি যদি সাহায্য করেন তবেই কিছু করতে পারি, নচেত এই বালিকা সর্বনাশ হয়। নিমাই পণ্ডিত ভুরু কুচকে চিন্তামগ্ন হলেন। এই সময় সেই বালক ডাঙ্গুলি খেলতে খেলতে ফিরে আসলো। চুয়ার বাড়ির সামনে দুটো পাগ বসে আছে, যে যাচ্ছে তারে হুমকি দিচ্ছে। আর কি দেখলি? চুয়া আর তার ঠান্দি ঘরের মধ্যে রয়েছে। চাপা নাপিতিনি বুড়ির সঙ্গে কোদল করছে। আর কিছু? আর মাধাই চয়ন বেনের ডিঙি লুট করতে গেছে। পয়সা দাও। খুশি হয়ে চন্দন দাস বালককে 4 পয়সার জায়গায় 2 গন্ডা দিল। হৃষ্ট বালক তীক্ষ্ণস্বরে একবার বলে উল্লাস জ্ঞাপন পূর্বক ডাঙ্গুলি খেলতে খেলতে প্রস্থান করলো। বালককে বিদায় করে চন্দ্রদাস নিমাই পণ্ডিতের দিকে ফিরতেই তিনি উদ্দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার উদ্যম প্রশংসনীয়। আমরা গায়ের লোক যা করিনি তুমি বিদেশি তাই করতে চাও। তোমার স্বার্থ আছে জানি, কিন্তু তাতে তোমার মহত্বের কিছুমাত্র হানি হয় না। আমি কি করতে পারি বলো? চন্দন দাস বলল,
তা আমি জানি না, আপাতত পরামর্শ দিতে পারেন। বেশ, এসো পরামর্শ করা যাক। মাধব যেরকম দুর্ধর্ষ পাষণ্ড, তার বিরুদ্ধে বল প্রয়োগে কোনো ফল হবে না আমার মনে হয়। চন্দন দাস বলল, একটি নিবেদন আছে, আমার বড় তৃষ্ণা পেয়েছে, ব্রাহ্মণবাড়ির একটি পারদক কি পেতে পারি? নিমাই সচকিত হয়ে বললেন, তুমি এখনো আহার করনি? চন্দন দাস হেসে বলল, না, কেবল চুয়োর দেওয়া একখানি বাতাসা খেয়েছি। কি আশ্চর্য, এতক্ষণ বলনি কেন? দাঁড়াও আমি দেখি। বলে খড়ম পরে সঙ্গে সঙ্গে অন্দরে প্রবেশ করলেন। বেলা তখন তৃতীয় প্রহর। বিষ্ণু প্রিয়া দেবী ভৃত্য পরিজন সকলকে খেয়ে নিজে আহারে বসতে যাচ্ছিলেন, কিন্তু নিমাই গিয়ে বললেন, একজন অতিথি এসেছে, খেতে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া ঘাড় নেড়ে বললেন, পারবো। তারপর ক্ষিপ্র হস্তে দালানে জল ছোড়া দিয়ে পিড়ি পেতে নিজের অন্ন ব্যঞ্জন অতিথির জন্য ধরেই দিয়ে স্বামীর মুখের পানে চাইলেন। নিমাই দাঁড়িয়ে দেখছিলেন, স্মিত মুখে চন্দন দাসকে ডাকতে গেলেন। এই নীরব কর্মপরায়ণা অনাদৃতা বধূটি ক্ষণকালের জন্য নিমাই পণ্ডিতের মন হতে লক্ষ্মী দেবীর স্মৃতি মুছিয়ে দিল। অতঃপর চন্দন দাস পরিতোষপূর্বক ব্রাহ্মণ গৃহে প্রসাদ পাইল। পরামর্শ স্থির করতে করতে দুপুর গড়িয়ে গেল। যে সকল ছাত্র টোলে পড়তে আসলো, নিমাই পণ্ডিত তাদের ফিরিয়ে দিলেন। সংকল্প স্থির করে নিমাই বললেন, এছাড়া আর তো কোনো উপায় দেখি না। তৃতীয় ব্যক্তিকে দলে টানতে ভয় করে। কথাটা জানাজানি হয়ে যদি মাধবের কানে ওঠে, তাহলে আর কোনো ভরসা থাকবে না। চন্দন দাস জিজ্ঞাসা করল, এদেশের মাঝি মোল্লাদের বিশ্বাস করা যেতে পারে? অন্য ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু যে ব্যাপারে মাধব আছে তাতে কাউকে বিশ্বাস করা চলে না। ঘুণাক্ষরে আমাদের মতলব টের পেলে ওরা আমাদেরই মাধবের হাতে ধরিয়ে দেবে। তাহলে? হ্যাঁ, এবার মাঝি মাল্লার কাজ আমাকেই করতে হবে। কানভট্টের আশীর্বাদ দেখছি এরই মধ্যে ফলতে আরম্ভ করেছে। চুয়াকে খবর আমি দেব, শেষ রাতের দিকে পায়েকরা ঘুমিয়ে পড়বে, সেই উপযুক্ত সময়। কি বলেন? হ্যাঁ, তুমি তোমার নৌকা পাঠিয়ে দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছ। মাধব নিশ্চিন্তে থাকবে। হয়তো রাত্রিরে চুয়ার বাড়িতে পাহারা নাও থাকতে পারে। অতটা ভরসা করি না, যা হোক দেখা যাক। সন্ধ্যার ঠিক আগে দুজন বেরোলেন। ব্রাহ্মণপল্লী থেকে অনেকটা উত্তরে গঙ্গা তীরে নৌকার সূত্রধরের বাস। সেখানে উপস্থিত হয়ে দুইজনে দেখলেন রাশি রাশি স্তূপীকৃত শাল, পিয়াল, সেগুন, জারুল কাঠের মধ্যে ছোট বড় নানাবিধ নৌকা তৈরি হচ্ছে। কোনটির কঙ্কাল মাত্র গঠিত হয়েছে, কোনটি পাটাতনে শোভিত হয়ে পূর্ণাঙ্গ হয়ে উঠেছে। বড় বড় বজরা, 50 দারের নৌকা, কাহার হাঙর মুখ, কেউ বা ময়ূরপঙ্খী, কেউ বা হংসমুখী। আর ক্ষুদ্রকায় ডিঙি, সংকীর্ণ দেহ ছিপও আছে। কোনটি সম্পূর্ণ হয়েছে, কোনটি এখনো অসম্পূর্ণ। দুইজনে অনেক নৌকা দেখে শেষে একটি ছোট ডিঙি পছন্দ করলেন। ডিঙির সুন্দর গঠন, 2.5 হাত চওড়া, 8 হাত লম্বা, শোলার মতো হালকা। মাত্র 4 জন লোক তাতে বসতে পারে। নিমাই পণ্ডিত ছুতারকে জিজ্ঞাসা করলেন, দাম কত? ছুতার কিন্তু ডিঙি বেচতে রাজি হলো না, বলল, ফার্মাসি ডিঙি। চন্দন দাস জিজ্ঞাসা করল, এই ডিঙির জন্য কত দাম পাবে? ছুতার একটু বাড়িয়ে বলল, 3 টঙ্কা। চন্দন দাস নিঃশব্দে তার হাতে এক মোহর দিল। ছুতার স্বপ্নেও এত মূল্য কল্পনা করেনি। সে কিছুক্ষণ হতবাক থেকে মহানন্দে ডিঙির মালিকত্ব চন্দন দাসকে সমর্পণ করল। ডিঙি তৎক্ষণাৎ গঙ্গার জলে ভাসানো হলো। নিমাই পণ্ডিত ও চন্দন দাস তাতে আরোহণ করে 2 জোড়া দাঁড় হাতে নিলেন। দাঁড়ের আঘাতে ডিঙি জ্যা মুক্ত তীরের মতো জলের উপর ছুটে গেল। কিছুক্ষণ গঙ্গাবক্ষে দাঁড় টেনে উভয়ে দেখলেন ডিঙি নির্দোষ ও অতি সহজে নিয়ন্ত্রণযোগ্য। দুইজনে সন্তুষ্ট হয়ে তীরে ফিরলেন। তারপর নৌকো ছুতরের তত্ত্বাবধানে রেখে নিমাই পণ্ডিত বললেন, কাল বিকালে আমি এসে ডিঙি নিয়ে যাব। ছুতার আহ্লাদে একদিনের জন্য নৌকা রাখতে সম্মত হলো। অতঃপর নিমাই পণ্ডিত গৃহে প্রত্যাবর্তন করলেন। চন্দন দাসের তখনও কাজ শেষ হয়নি। সে গঙ্গার ধার দিয়ে ঘাটের দিকে চলল।
যে ঘাটে দ্বীপ প্রহরে নৌকা বেঁধেছিল সেই ঘাটে যখন উপস্থিত হলো তখন সন্ধ্যার ছায়া ঘনীভূত হয়ে এসেছে। ঘাটে কয়েকটি ক্ষুদ্র ডিঙি বাঁধা ছিল। চন্দন দাস কয়েকজন মাঝিকে ডেকে জিজ্ঞাসা করলো, বাপু, তোমরা জেলে তো? আজ্ঞে কর্তা। তোমাদের মোড়ল কে? একজন বৃদ্ধ গোছের জেলে বলল, আগে কর্তা, আমি মোড়ল, আমার নাম শিবদাস। বেশ, তোমাদের সঙ্গে আমি কিছু কারবার করতে চাই। এখানে যত জেলে আছে সবাই তোমার অধীনে তো? আজ্ঞে। কত জেলে ডিঙি তোমাদের আছে? তা 30-40 খানা হবে। বেশ, শোনো, তোমাদের যত জেলে ডিঙি আছে সব আমি ভাড়া করলাম। তোমরা জেলে মাঝির দল কাল বেলা 3 প্রহরের সময় বেরোবে। বেরিয়ে শটান স্রোতের মুখে দক্ষিণে গিয়ে শান্তিপুরের ঘাটে নৌকা বাঁধবে। তারপর সেখানে আমার জন্য অপেক্ষা করবে। সন্ধে পর্যন্ত আমি যদি না যাই তাহলে আবার ফিরে আসবে, বুঝলে? বুঝলাম কর্তা, কিন্তু কাজটা কি তা তো এখনো জানতে পারিনি। কাজের কথা শান্তিপুরের ঘাটে জানতে পারবে। কেমন, রাজি আছো? আগে গড় রাজি নই, কিন্তু ধরুন শান্তিপুরের ঘাটে যদি আপনার দেখা না পাই। বলেছি তো, তাহলে ফিরে আসবে। কিন্তু আমাদের যাওয়া আসা যে তাহলে না হোক হয়রানি হয় কর্তা। আপনাকে তখন পাবো কোথায়? আপনাকে তো চিনি না। চন্দন দাস হেসে বলল, তাহলেও তোমাদের লোকসান হবে না। তোমাদের অর্ধেক ভাড়া আমি আগাম দিয়ে দেব। শান্তিপুরে যাওয়া আসার জন্য কত ভাড়া লাগবে? শিবদাস মোড়ল বিবেচনা করে বলল, আগে 10টি টঙ্কার কমে হবে না। চন্দন দাস একটু ব্যবসাদারি করলো, কারণ এক কথায় রাজি হয়ে গেলে জেলেরা কিছু সন্দেহ করতে পারে। কিছুক্ষণ কষা মাজার পর 9 টঙ্কা ভাড়া ধার্য হলো। চন্দন দাস 5 টঙ্কা শিবদাস মোড়লের হাতে দিয়ে বলল, এই নাও, কিন্তু কথা নষ্টের জন্য না হয়। আজ্ঞে। শিবদাস মুদ্রা গুনে নিল। আপনি নিশ্চিন্ত থাকুন কর্তা, ঠিক সময় আমরা শান্তিপুরের ঘাটে হাজির থাকুন। সব ডিঙি নিয়ে যাবে, একখানাও বাদ না পড়ে। আজ্ঞে, একখানাও বাদ পড়বে না। এই রূপে নবদ্বীপ থেকে সমস্ত ডিঙি তফাত করবার বন্দোবস্ত করে চন্দন দাস কতকটা নিশ্চিন্ত মনে নিমাই পণ্ডিতের গৃহে ফিরল। সেইখানেই তার রাত্রিতে থাকার ব্যবস্থা হয়েছিল। রাত্রি 3 প্রহরে ছুয়ার বাড়িতে দালানে পাইক 2 জন বসে বসে ঘুমিয়ে পড়েছিল। একজন দেয়ালে ঠেস দিয়ে পদযুগল প্রসারিত করে দিয়েছিল। দ্বিতীয় ব্যক্তি ঘুমের ঘরে কখন কাত হয়ে শুয়ে পড়েছিল। তার নাসারন্ধ্র থেকে কামারের হাপড়ের মতো এক প্রকার শব্দ নির্গত হচ্ছিল। চারিদিকে গাঢ় অন্ধকার, কিন্তু অন্ধকারে চক্ষু অভ্যস্ত হলে কিছু কিছু দেখা যায়। চন্দন দাস নিঃশব্দে ছায়ার মতো দালানে এসে দাঁড়ালো। তার বাঁ হাতে সেই ক্ষুদ্র ছোড়া। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে সে পাইকের নাসিকাধ্বনি শুনল। তারপর দালানের গাঢ়তর অন্ধকারের ভিতর তার চক্ষু নির্বাচন করতে আরম্ভ করিল বিভিন্ন বস্তু। যে পাইকটা বসে বসে ঘুমাচ্ছে তার পদদ্বয় ঠিক দরজার সম্মুখে প্রসারিত। ভিতরে প্রবেশ করতে হলে তাকে লঙ্ঘন করে যেতে হবে। তাছাড়া দরজার কবাট ভেজানো রয়েছে। ভিতর হইতে অর্গলবদ্ধ কিনা বোঝা যাচ্ছে না। চন্দন দাস ধীরে ধীরে অতি সন্তর্পণে হাত বাড়িয়ে কবাট একটু ঠেলিল। মরিচা ধরা হাঁসকলে ছুচার ডাকের মতো শব্দ হলো। দরজা ঈষৎ খুলল। হাঁসকলের শব্দে পাইকের হাঁপড় হঠাৎ বন্ধ হলো। চন্দন দাস স্পন্দিত বক্ষে ছোড়া দৃঢ় মুষ্টিতে ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু পাইক জাগলো না। আবার তার নাক ডেকে উঠল। চন্দন দাস তখন আবার কবাট একটু ঠেললো। কবাট খুলে গেল। এবারও একটু শব্দ হলো বটে, কিন্তু কেউ জাগলো না। তখন চন্দন দাস ইষ্ট দেবতার নাম স্মরণ করে নিঃশব্দে পাইকের পদযুগল লঙ্ঘন করে ভিতরে প্রবেশ করলো। আঙিনায় উপস্থিত হয়ে চন্দন দাস চারদিকে চাইল। সম্মুখে কয়েকটা ঘর অস্ফুটভাবে দেখা যাচ্ছে, কিন্তু কোন ঘরে চুয়া ঘুমাচ্ছে? চাপাও বাড়িতে আছে। চুয়াকে খুঁজতে গিয়ে যদি চাপা জেগে ওঠে তবেই সর্বনাশ। চন্দন দাস কি করবে ভাবছে, এমন সময় তার হাতে মৃদু স্পর্শ হলো। চন্দন দাস চমকে উঠে অজ্ঞাতসারে ছোড়া তুলল। এই সময় তার কানের কাছে মৃদু শব্দ হলো, এসেছো? চুয়া, চুয়া, এসেছি। চুয়ার নিঃশ্বাসের মতো চাপা থরথর করে কাঁপতে লাগলো। সে বলল, তুমি আসবে বলেছিলে,
তাই তোমার জন্য সারা রাত জেগে আছি। অন্য সময় কথাগুলি অভিসারিকার প্রণয় বাণীর মতো শোনাতো, কিন্তু বিপদের মাঝখানে দাঁড়িয়েও চন্দন দাসের মনে হলো এত মধুর শব্দ সমষ্টি সে আর কখনো শোনে নাই। চুয়ার মুখখানি দেখবার জন্য তার প্রাণে দুর্দমনীয় আকাঙ্ক্ষা জাগতে লাগলো, অথচ অন্ধকারে কিছুই দেখা যায় না। চন্দন দাস চুয়ার কানে কানে বলল, চুয়া, একটা আলো জ্বালতে পারো না? তোমাকে বড় দেখতে ইচ্ছে হচ্ছে। দুজনে অন্ধকারে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল। চুয়া কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা এসো। বলে হাত ধরে নিয়ে চলল। চন্দন দাস তেমনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, চাপা কোথায়? ঘুমোচ্ছে। ঠান্দি? ঠান্দিও ঘুমিয়ে পড়েছে। গোয়ালের মতো একটা পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে চুয়া চকমকি ঠুকে আলো জ্বাললো। তখন প্রদীপের ক্ষীণ আলো হয়ে চুয়ার মুখ দেখে চন্দন দাস চমকে উঠল। চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখের কোলে কালি পড়েছে। আশা, আশঙ্কা, তীব্র কণ্ঠার মধ্যে চুয়ার অনুপম রূপ যেন ছিড়িয়া ভাঙিয়া একাকার হয়ে গেছে। চন্দন দাসের বুকে বেদনার শুল বিঁধিল। সে বাষ্পাকুল কণ্ঠে বলে উঠল, চুয়া। চুয়া মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো। রোধন রুদ্ধ স্বরে বলল, তোমার নৌকা চলে গেছে শুনে এত ভয় হয়েছিল। চুয়া, আর ভয় নেই। তোমার উদ্ধারের সমস্ত ব্যবস্থা করেছি। কি? বলছি, আগে বলো দেখি, তুমি সাঁতার কাটতে জানো? জানি, তাই তো ডুবে মরতে পারিনি। কতবার সে চেষ্টা করেছি। চন্দন দাসের ইচ্ছে হলো চুয়াকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেয়, কিন্তু সে লোভ সংবরণ করলো। বলল, ও কথা ভুলে যাও চুয়া, বুকে সাহস আনো। আমি এসেছি দেখেও তোমার সাহস হয় না? চুয়া কেবল তার কালিমালিপ্ত চোখ দুটি তুলে চন্দন দাসের মুখের পানে চেয়ে রইল। হয়তো নিজের একান্ত নির্ভরশীলতার কথা প্রকাশ করে বলতে চাইল, কিন্তু বলতে পারল না। চন্দন দাস তখন সংক্ষেপে প্রাঞ্জল ভাবে উদ্ধারের উপায় বিবৃত করে বলল। চুয়া ব্যগ্র বিস্ফারিত নয়নে শুনল। শুনতে শুনতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। চন্দন দাসের বিবৃতি শেষ হলে চুয়া কিছুক্ষণ হেঁট মুখে নীরব হয়ে রইল। লজ্জা করবার সে অবকাশ পায়নি। হৃদয়ের তুমুল আন্দোলনের মধ্যেই তরুণ উদ্ধারকর্তাটিকে সে যে কি দৃষ্টিতে দেখেছে তা নিজেই জানতে পারেনি। তাই উদ্ধারের আশা যখন তার সংশয়ময় চিত্তে আগুনের মতো জ্বলে উঠল, তখন সে আর আত্মসংবরণ করতে পারল না। চন্দন দাসের পায়ের উপর আছড়ে পড়ল, দুই হাতে পা জড়িয়ে কেঁদে বলল, একটা কথা বলো। চুয়া, চুয়া, কি কথা? বলো, আমায় বিয়ে করবে? তুমি আমার প্রবঞ্চনা করছো না? চুয়া, আমার মায়ের নামে শপথ করছি, তোমাকে যদি বিয়ে না করি, যদি আমার মনে অন্য কোনো অভিসন্ধি থাকে, তবে আমি কুলাঙ্গার। চুয়ার মাথা আবার মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সে চোখ মুছে উঠে বসল। বলল, তবে তুমি আমাকে এখনই নিয়ে যাচ্ছ না কেন? চন্দন দাসের ইচ্ছা হয়েছিল এখনই এই কারাগার থেকে চুয়াকে মুক্ত করে নিয়ে পলায়ন করে, কিন্তু সুবুদ্ধি নিষেধ করলো। রাত্রি শেষ হয়ে আসছে, ধরা পড়বার সম্ভাবনা বড় বেশি। সে মাথা নেড়ে বলল, না, এখন ভরসা হয় না। বাড়ির দৌড়ে পাহারা, যদি ওরা জেগে ওঠে। কিন্তু আমার এখানে আর থাকা বোধ হয় নিরাপদ নয়, চাপার ঘুম ভাঙতে পারে। বলে চন্দন দাস অনিচ্ছা ভরে উঠে দাঁড়ালো। চুয়ার মনে আবার ভয় প্রবেশ করলো। সম্মুখে সমস্ত দিন পড়ে আছে, কি জানি কি হয়। সে ভয় কাতর চক্ষু দুটি তুলে বলল, যাচ্ছ, কিন্তু কোনো ভয় নেই চুয়া। কিন্তু যদি বিঘ্ন হয়, যদি একটা জিনিস দিতে পারবে? কি? একটু বিষ। যদি কিছু বিঘ্ন হয়। চন্দন দাস কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের চুল থেকে সেই কাঁটা বের করলো। গাঢ় স্বরে বলল, চুয়া, যদি দেখো কোনো আশা নেই, তবেই ব্যবহার করো, তার আগে নয়। বলে কাঁটার কার্যকারিতা বুঝিয়ে দিল। এতক্ষণে চুয়ার মুখের হাসি দেখা দিল। সে উঠে দাঁড়িয়ে
প্রজ্জ্বল চোখে বলল। আর আমি ভয় করি না। চন্দন দাসের মুখে কিন্তু হাসির প্রতিবিম্ব পড়ল না। সে চুয়ার 2 হাত নিয়ে নিজের বুকের উপর রেখে বলল। চুয়া, কথাবার্তায় পটু চন্দন দাস এর অধিকার কোনো কথা খুঁজে পেল না। চুয়া অশ্রু আর্ত হাসি মুখে একবার চন্দন দাসের বুকের উপর রাখিল, অস্ফুট স্বরে বলল। চুয়া নয়, চুয়া বউ। এই আমাদের বিয়ে। ঘরের বাইরে আসবার পর একটা কথা চন্দন দাসের মনে পড়ল। সে বলল, ঠান্দির কথা ভুলে গিয়েছিলাম। তাকে বলো কাল সন্ধ্যের পর বাড়ি থেকে পালিয়ে যেন নিমাই পণ্ডিতের বাড়িতে যায়। সেখানে 2-1 দিন লুকিয়ে থাকবে, তারপর আমি তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। গ্রীষ্মের ছোট রাত তখন শেষ হয়ে আসছে। কাক কোকিল ডাকেনি, কিন্তু বাতাসে আসন্ন প্রভাতের স্পর্শ লেগে আছে। পূর্বাকাশে শুকতারা দপদপ করে জ্বলছে। আঙিনায় দাঁড়িয়ে চন্দন দাস আর একবার চুয়ার 2 হাত নিজের বুকে চাপে লইল। তারপর যেভাবে এসেছিল সেইভাবে ছায়া মুক্তির মতো বের হয়ে গেল। পাইক 2 জন শেষ রাত্রির গভীর ঘুম ঘুমাতে লাগলো। অমাবস্যার সংশয়পূর্ণ দিবস ধীরে ধীরে ক্ষয় হয়ে আসিল। অপ্রত্যাশিত কিছু ঘটল না। কেবল দ্বীপ প্রহরে মাধব চুয়ার গৃহে এসে তদারক করে গেল, জানিয়ে গেল তার স্বপ্রদত্ত শাস্ত্রীয় বিধান যেন যথাযথ পালিত হয়। এখানে চাপার কাজ শেষ হয়েছিল। মাধবের অনুমতি পেয়ে সে প্রমোদ উদ্যানে পূজার আয়োজন করতে গেল। সায়ান্নে নবদ্বীপের ঘাটে স্নানার্থীর বিশেষ ভিড় ছিল না। 2-4 জন নারী গা ধুয়ে যাচ্ছিল, কেউ কেউ কলসি ভরে গঙ্গাজল নিয়ে যাচ্ছিল। পুরুষের সংখ্যা অল্প। কেবল একজন পুরুষ অধীর ভাবে সোপানের উপর পদচারণা করছিল। মাঝে মাঝে স্থির হয়ে উৎকণ্ঠ ভাবে কি শুনছিল। তার গলায় মুক্তাহার বিলম্বিত, অন্যথা সাধারণ বাঙালির বেশ। বলা বাহুল্য সেই চন্দন দাস। ক্রমে সূর্য নদীর পরপারে অস্তমিত হলো। মিদাগ কালের দ্রুত সন্ধ্যা যেন পক্ষ বিস্তার করে এসে ভাগীরথীর জলে ধূসর ছায়া বিছিয়ে দিল। পাশে নৌকাঘাট নির্জন ও নিস্তব্ধ। জেলে ডিঙি একটিও নেই। 2-1খানি স্থূল কলেবর মহাজনী কিস্তি নিঃসঙ্গ অসহায় ভাবে বিস্তীর্ণ ঘাটে লেগে আছে। গঙ্গা বক্ষেও নৌকো নেই। কেবল দূরে উত্তরে একটি ক্ষুদ্র ডিঙি স্রোতের মুখে ভেসে আসছে। অস্পষ্ট আলোকে মনে হয় একটি লোক দাঁড় ধরে তাতে বসে আছে। ক্রমে ডিঙি মাঝ গঙ্গা দিয়ে ঘাটের সম্মুখীন হলো, কিন্তু ঘাটের নিকটে আসলো না। গঙ্গা বক্ষে স্থির হয়ে রইল। নৌকারূঢ় ব্যক্তি মাঝে মাঝে দাঁড় টেনে নৌকা ভাসিয়ে যেতে দিল না। চন্দন দাস চিন্তিত মুখে অধীর পদে ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। ওই আসছে। পথে দুরাগত বাদ্যোদ্যম শোনা গেল। চন্দন দাস একবার গঙ্গা ব্রহ্মস্থ ডিঙির দিকে তাকালো, তারপর স্পন্দিত বক্ষে একটা গোলাকার বুরুজের উপর গিয়ে বসলো। বাদ্যধ্বনি ক্রমশ কাছে আসতে লাগলো। মহারোলে কাসর ঘণ্টা সিঙ্গা ঢোল বাজছে। তামাশা দেখবার জন্য বহু স্ত্রী পুরুষ বালক জুটেছিল। তাদের কলরব সেই সঙ্গে মিশে কোলাহল তুমুল হয়ে উঠেছে। ঘাটের শীর্ষে এসে কোলাহল থামলো, বাজনা বন্ধ হলো। চন্দন দাস দেখলো কৌতূহলী জনতাকে দ্বিধা বিভক্ত করে 2 সারি ঢাল সর্কিধারী পাইক নেমে আসছে। তাদের 2 সারির মধ্যস্থলে মুক্তকেশী জবামাল্য পরিহিতা চুয়া। চন্দন দাস কৌতূহলী দর্শকের মতো দাঁড়িয়ে উঠে এই বিচিত্র শোভাযাত্রা দেখতে লাগলো। পাইকগণ সদম্বে অস্ত্র আস্ফালন করে দর্শকদের ঠেলে তুলে সরিয়ে দিয়ে ঘাটের দিকে নামতে আরম্ভ করলো। তাদের মধ্যবর্তিনী চুয়া ধীর পদে এদিক ওদিক চাইতে চাইতে সোপান আরোহণ করতে লাগলো। তারপর চন্দন দাসের সঙ্গে তার চোখাচোখি হলো। নিমেষের দৃষ্টি বিনিময়ে যে ইঙ্গিত খেলে গেল, আর কেউ তা দেখল না। বুরুজের পাশ দিয়ে যাবার সময় চন্দন দাস অগ্রগামী পাইককে উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ সর্দার, এ তোমাদের কিসের মিছিল? বদন সর্দার প্রশ্নকারীর দিকে ভ্রুকুটি করে তাকালো। তার গলায় দুদুল্যমান মুক্তার হার দেখলো, তারপর দৃঢ় স্বরে বলল, তোর তো খবরের দরকার কি? চন্দন দাস মুখে বিনীত ভাব প্রকাশ করে বলল, না না, তাই জিজ্ঞাসা করছি। মনে মনে বলল, মালিক আর চাকরেরা দেখি একই রকম। দাঁড়াও, তোমাদের মুন্ডপাতের ব্যবস্থা করছি। পরবর্তী পাইকগণ সকলে চোখ পাকিয়ে চন্দন দাসের দিকে তাকালো। তার গলার লোভনীয় মুক্তাহার কারো দৃষ্টি এড়ালো না। দুর্দান্ত প্রভুর উচ্ছৃঙ্খল ভৃত্য হাড় ছড়া কাড়িয়ে নেবার জন্য সকলেরই হাত নিষ্পিস করতে লাগলো। জলের কিনারায় গিয়ে পাইকের দল থামলো। চুয়া সোপান থেকে ঝুঁকে গঙ্গাজল মাথায় দিল। তার ঠোঁট দুটি অব্যক্ত প্রার্থনা একটু নড়ল। তারপর সে ধীরে ধীরে জলে অবতরণ করলো। প্রথমে 1 হাঁটু,
ক্রমে এক কোমর, শেষে বুক পর্যন্ত জলে গিয়ে দাঁড়ালো। গলার মালা জলে ভাসিয়ে দিয়ে ডুব দিল। পাইকেরা কিনারায় কেউ বসে কেউ দাঁড়িয়ে গল্প করতে করতে গোফে মোচড় দিতে লাগলো। এই সময় একটি ক্ষুদ্র ব্যাপার ঘটলো। চন্দন দাস ইতিমধ্যে বুরুজ থেকে নেমে পাইকদের পিছনে আসে দাঁড়িয়েছিল। হঠাৎ ব্যাকুল স্বরে বলে উঠল, ওই যা। একজন পাইক ফিরে দেখলো চন্দন দাসের গলার মুক্তা হাত ছিঁড়ে গেছে। মুক্তাগুলি সুতা থেকে ঝনঝন করে খাটের সানের উপর পড়ে পড়ছে। সে লাফিয়ে এসে মুক্তা কুড়াতে লাগলো। তাকে মুক্তা কুড়াতে দেখে বাকি কয়েকজন প্রায় খুড়মুড় করে এসে পড়ল। মুক্তার হরির লুট, এমন সুযোগ বড় ঘটে না। সকলে কাড়াকাড়ি করে মুক্তা চিনতে লাগলো। ঠেলা খেয়ে চন্দন দাস বাইরে ছিটকে পড়ল। পাইকেরা মুক্ত কুড়োচ্ছে। দর্শকেরা তাদের ঘিরে লুব্ধ চক্ষে দেখছে। তো লক্ষ্য করিল না যে এই অবকাশে চন্দন দাস গঙ্গায় নামিল। চুয়া তখন সাঁতার দিতে আরম্ভ করেছে। চুয়া ও চন্দন দাস পাশাপাশি সাঁতার কেটে চলল। অন্ধকার হয়ে এসেছে, তাদের কালো লম্বা মাথা দুটো কেবল জলের উপর দেখা যাচ্ছে। চুয়া চন্দন দাসের পানে তাকালো। তার সিক্ত মুখের উচ্ছ্বলিত হাসি চন্দন দাসকে পুরস্কৃত করলো। তারা যখন ঘাট থেকে প্রায় 40 হাত গেছে, তখন ঘাটে একটা হৈ হৈ শব্দ উঠল। তারপর ধর ধর বলে কয়েকজন পাইক জলে লাফিয়ে পড়ল। কয়েকজন নৌকোর সন্ধানে ছুটল, কিন্তু নৌকো কোথায়? বদন সর্দার ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো। গঙ্গার বুকে যে ছোট্ট ডিঙি ভাসছিল তা ক্রমে নিকটবর্তী হতে লাগলো। চন্দন দাস বলল, চুয়া, যদি হাঁপিয়ে পড়ে থাকো আমার কাঁধ ধরো। পারবো। চন্দন দাস পিছন ফিরে দেখলো যে পাইকগুলো জলে ঝাঁপ দিয়েছিল তারা সজোরে সাঁতার কেটে আসছে, কিন্তু তারা এখনো অনেক দূর। নৌকার সম্মুখেই কয়েক মুহূর্ত পরে দুজনে একসঙ্গে গিয়ে নৌকোর কান ধরলো। নিমাই পণ্ডিত দাঁড় ছেড়ে চুয়াকে ধরে নৌকায় তুললেন। চন্দন দাস তারপরে উঠলো। যে পাইকটা সর্বাগ্যে আসছিল সে প্রায় 20 হাতের মধ্যে এসে পড়েছিল। সে হাত তুলে ভাঙা গলায় চিৎকার করে কি একটা বলল। প্রত্যুত্তরে চন্দন দাস উচ্চ হেসে দুখানা দাঁড় হাতে তুলে নিল। নিমাই পণ্ডিত দাঁড় হাতে নিলেন। দুইজনে একসঙ্গে দাঁড় জলে ডুবিয়ে দিলেন। প্রদোষের ছায়ালোকে ক্ষুদ্র ডিঙি পাখির মতো উড়ে চলল। নবদ্বীপ হতে 5 ক্রোশ উত্তরে গঙ্গা বক্ষে চন্দন দাসের 2 সমুদ্র তৈরি নগর করা ছিল। অন্ধকারে তাদের এক চাপ গাঢ়তর অন্ধকারের মতো দেখাচ্ছিল। রাত্রি 1 প্রহরকালে ক্ষুদ্র নৌকো গিয়ে চন্দন দাসের মধুকর ডিঙার গায়ে ভিড়ল। মাঝিরা সজাগ ও সতর্ক ছিল। মুহূর্ত মধ্যে সকলে বড় নৌকায় উঠলেন। নিমাই পণ্ডিত বললেন, আমার কাজ তো শেষ হলো, আমি এবার ফিরি। চন্দন দাস হাত জোর করে বলল, ঠাকুর, এত দয়া করলেন, একটু বিশ্রাম করে যান। নৌকায় 2টি কুঠুরি, একটি মানিক ভান্ডার, অপরটি চন্দন দাসের শয়ন কক্ষ। শয়ন কক্ষের মেঝের রঙিন পঙ্কুল শ্রুতির আস্তরণ। ঘরে দ্বীপ জ্বলছিল। সকলে তাহাতে প্রবেশ করলেন। চুয়া এক কোণে জড়সড় হয়ে অর্ধশুষ্ক বসন গায়ে জড়িয়ে ধরল। চন্দন দাস তাড়াতাড়ি পেটারি থেকে নিজের একখানা ক্ষৌম বস্ত্র বাইর করে চুয়ার গায়ে ফেলে দিল। চুয়া কাপড় নিয়ে পাশের ঘরে গেল। নিমাই পণ্ডিত আস্তরণের উপর আসন গ্রহণ করেছিলেন। চুয়া প্রস্থান করলে চন্দন দাস চুপি চুপি বলল, ঠাকুর, বিয়েটা আজ রাতেই দিলে ভালো হয়। নিমাই হেসে বললেন, এত তারা কিসের, বাড়ি গিয়ে বিয়ে করো। চন্দন দাস ভারী ভালো মানুষের মতো বলল, না ঠাকুর, চুয়া যদি কিছু মনে করে। তাছাড়া নৌকায় একটা বউ শোয়ার ঘর নেই। নিমাই পণ্ডিত বললেন, কিন্তু বিয়ে দিই কি করে, উপকরণ কই? ঠাকুর, আপনি পণ্ডিত মানুষ, সামান্য পুরুত্ব নন। আপনি ইচ্ছে করলে শুধু হাতেই বিয়ে দিতে পারেন। নিমাই পণ্ডিত স্মিত মুখে চিন্তা করে বললেন, মন্দ কথা নয়, তুমি কন্যাকে হরণ করে এনেছো, সুতরাং তোমাদের রাক্ষস বিবাহ হতে পারে। রাক্ষস বিবাহে কোনো অনুষ্ঠানের দরকার নেই। চন্দন দাস মহা উল্লাসে উঠে গিয়ে চুয়ার হাত ধরে নিয়ে আসলো। বলল, চুয়া, ঠাকুর এখনই আমাদের বিয়ে দিয়ে দেবেন। পট্টাম্বর পরিহিতা চুয়া নত নয়নে রইল। নিমাই হাসতে হাসতে বললেন, চন্দন দাস কিন্তু নাছোড়বান্দা, আজই বিয়ে করে তবে ছাড়ে। চুয়ার মুখে অরুণ রাগ দেখে বুঝলেন তারও অমত নেই। বললেন, বেশ, ফুলের মালা তো হবে না, 2 ছড়া হার জোগাড় করো। পুলকিত চন্দন দাস মানিক বান্দার থেকে 2 গাছা মুক্তার মালা বার করলো। তখন বিবাহ ক্রিয়া আরম্ভ হলো। নিমাই একটি হার চুয়ার হাতে দিয়ে বললেন, দুজনে দুজনের গলায় দাও। উভয়ে মালা বদল করলো। নিমাই বললেন,
ঈশ্বর সাক্ষী করে গঙ্গার বুকের উপর ব্রাহ্মণ সাক্ষাতে আজ তোমরা স্বামী স্ত্রী হলে আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। উভয়ে নতজানু হয়ে ভক্তিপুত চিত্তে এই দেবকল্প তরুণ ব্রাহ্মণের পদধূলি নিল। তারপর উঠে চন্দনদাস বলল, ঠাকুর, এ বিয়ে লোকে মানবে তো? নিমাই পণ্ডিতের নাক ফুলে উঠল। তিনি গর্বিত স্বরে বললেন, নিমাই পণ্ডিত যে বিয়ের পুরুত, সে বিয়ে অমান্য করে কে? চন্দনদাস তখন নিমাই পণ্ডিতের পদতলে এক মুঠি মোহর রেখে বলল, দেবতা, আপনার দক্ষিণা। নিমাই এবার হেসে উঠলেন, বললেন, ওইটি পারবো না। যাক, আজ তবে উঠলাম। বুড়িকে নিয়ে যাবার ব্যবস্থা শিগগির করো, আর বাড়ি গিয়ে যথারীতি লৌকিক বিবাহ করো, অধিকন্তু ন দশায়। তা করব, কিন্তু ঠাকুর, আপনি ক্লান্ত, 5-6 ক্রোশ দাঁড় টেনে এসেছেন। আজ রাত্রিরা নৌকাতে কাটিয়ে গেলে হতো না? না, আজই আমায় ফিরতে হবে। রাত্রিরে না ফিরলে মা চিন্তিত হবেন। তাছাড়া তোমার নৌকায় তো একটি বই ঘর নেই। বলে মৃদু হাসলেন। চন্দনদাস একটু লজ্জিত হলো। তারপর সে মসি কৃষ্ণ অমাবস্যার মধ্য জামে নিমাই পণ্ডিত ডিঙিতে উঠে একাকী নবদ্বীপের পানে ফিরে চললেন। যতক্ষণ তার দ্বারের শব্দ শোনা গেল, চুয়া ও চন্দন জোর হস্তে তদগত চিত্তে নৌকার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। শুনছিলেন চুয়া চন্দন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে কথক এবং নিমাই পণ্ডিতের ভূমিকায় অয়ন, চুয়ার ভূমিকায় মহুয়া, চন্দন দাসের ভূমিকায় দীপঙ্কর, ঠান্দির ভূমিকায় বর্ণিতা, মাধবের ভূমিকায় অঙ্কিত, চাপার ভূমিকায় মৌসুমী, কানভট্টের ভূমিকায় রাজাদিত্য, বালকের ভূমিকায় অঙ্কিত, শিবদাস ও মাঝির ভূমিকায় অয়ন, বদন সর্দারের ভূমিকায় রাজাদিত্য। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে অয়ন। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরো অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।